ওকে, তাহলে আমরা আগের দিন পড়েছিলাম অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড ছিল প্রোটিনের মনোমার, তাই তো? তাহলে অ্যামাইনো অ্যাসিড ইজ monomer of protein. Okay, amino acid is monomer of protein. Next, আমরা দেখো এই যে একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড কে দেখেছিলাম, এরকম ছিল একটা অ্যামিনো অ্যাসিড। Let's take this one is another amino acid. Okay, তাহলে এই অ্যামিনো অ্যাসিডের প্রথম অ্যামাইনো অ্যাসিডের দেখো এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, নেক্সট অ্যামিনো অ্যাসিডের এটা অ্যামাইনো গ্রুপ। তাহলে প্রথম জিনিস আমায় বলো যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের সঙ্গে অ্যামাইনো গ্রুপের বিক্রিয়ায় কি তৈরি হয় বলো? অ্যামাইড তৈরি হয়, তাই না? তৈরি হয় অ্যামাইড। এবং এদের মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা, এদের মধ্যে যে লিঙ্কেজটা, সেই লিঙ্কেজটাকে আমরা বলি অ্যামাইড বন্ড, তাই তো? দিস ইজ আ টাইপ অফ অ্যামাইড বন্ড। তাহলে আমরা এখান থেকে দেখো এদের মধ্যে যদি ইন্টারঅ্যাকশন করাতে চাই, তাহলে এখান থেকে একটা OH আর এখান থেকে একটা H, তাহলে H আর OH মিলে বলো তো আমরা একটা জলকে এখান থেকে বের করে দিতে পারি। আর যদি তুমি ওয়াটারকে এখান থেকে বের করে দাও, তাহলে যে স্ট্রাকচারটা আমরা পাবো দ্যাট ইজ CONH। বাকি স্ট্রাকচারটা যেমন ছিল এক্সাক্ট একই রাখলাম। ক্লিয়ার? তাহলে এই যে বন্ডটা আমরা তৈরি করতে পারলাম, এটা কেমন বন্ড? দিস ইজ আ টাইপ অফ অ্যামাইড বন্ড। এবং এই অ্যামাইড বন্ডটা বলতো কার মধ্যে তৈরি হয়েছে? অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে। এবং অ্যামাইনো অ্যাসিড গুলোর মধ্যে তৈরি হওয়ার পর আমরা তৈরি করতে পারছি এইভাবে, যদি অনেকগুলো অ্যামিনো অ্যাসিডকে আমরা জুড়ি, তাহলে আমরা তৈরি করতে পারি একটা পলিপেপটাইড চেইন। তাহলে as this amide bond is responsible for formation of a polypeptide, তাই আমরা এইটাকে আরো একটা নাম দিই, কি বলো? দ্যাট ইজ পেপটাইড বন্ড। আবার দেখো পেপটাইড বন্ড তৈরির সময় ওয়াটার রিলিজ হচ্ছে তো, তাহলে যেহেতু ওয়াটারটা রিলিজ হচ্ছে, তাই আমরা এইটাকে আরো বলি ডিহাইড্রেশন রিঅ্যাকশন। ওকে, দ্যাট ইজ ডিহাইড্রেশন রিঅ্যাকশন। তাহলে এইভাবে দেখো আমরা অ্যামাইনো অ্যাসিড যেগুলো আমাদের কাছে ছিল, সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমরা জুড়ে 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 একটা পলিপেপটাইড তৈরি করতে পারি, অনেক বড় একটা পলিপেপটাইড তৈরি করতে পারি। তাহলে এইভাবে যখন তুমি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডকে পরপর জুড়লে, লেটস টেক অনেকগুলো আমরা অ্যামাইনো অ্যাসিডকে এইভাবে জুড়লাম, তাহলে যেটা প্রথম অ্যামাইনো অ্যাসিড, তার বলতো অ্যামাইনো গ্রুপটা ফ্রি কিনা? আর যেটা নেক্সট অ্যামিনো অ্যাসিড, তার বলতো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা ফ্রি কিনা? তোমরা কিছুই বলছো না কেন? ওকে, তাহলে যে প্রান্তে আমরা দেখব ফ্রি অ্যামাইনো গ্রুপ আছে, that is named as N terminal. That is named as N terminal, okay, or NH2 terminal. যে এন্ডটাতে ফ্রি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, তাকে আমরা বলি সি টার্মিনাল or কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ টার্মিনাল, COH টার্মিনাল। ক্লিয়ার? তাহলে কোনো একটা প্রোটিনের বা কোনো একটা পলিপেপটাইডের অ্যামাইনো গ্রুপ এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ যেদিকে ফ্রি বসে আছে, তাহলে যেদিকে ফ্রি অ্যামাইনো গ্রুপ আছে তাকে আমরা বলবো এন টার্মিনাল, আর যেদিকে ফ্রি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে তাদেরকে আমরা বলবো সি টার্মিনাল। এবার বলো তো, এরকম যদি আমি তোমাকে কোনো একটা স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডকে দিয়ে দিই, ধরো আমি তোমায় বললাম যে গ্লাইসিন, বলো গ্লাইসিনের সংকেত কি হবে? আরের জায়গাতে কি থাকবে?
ভেরি গুড। তাহলে এখানে আছে ধরো কার্বক্সিলিক অ্যাসিড, এখানে আছে ধরো অ্যামাইনো গ্রুপ, এখানে OH, এখানে OH। তাহলে এটাকে আমরা লিটারালি এইভাবে লিখতে পারি না, সি কত, C2, হাইড্রোজেন কত আছে 2 3 4 5, অক্সিজেন কত আছে 2টো, নাইট্রোজেন কটা আছে 1টা। তাহলে C2H5O2n, C2H5O2n। এটা কে বলো? দিস ইজ গ্লাইসিন। ওকে, গ্লাইসিন। তোমাকে কোয়েশ্চেনটা এরকম ভাবে প্রোভাইড করলো, বললো 50 glycine molecule are attached to form a polypeptide chain. What would be the formula of the result polypeptide chain? বলো, এনি আইডিয়া কিভাবে করব? ভেরি গুড। 50টা যদি গ্লাইসিনকে জুড়ে দাও তাহলে দেখো 50 ইন্টু C2H5O2n। ওকে, আর 50টাকে গ্লাইসিনকে জুড়তে গেলে মাঝখান থেকে 49 ওয়াটার রিলিজ হবে, তাহলে মাইনাস 49 ওয়াটার। তাহলে দেখো C100 H250 O100 N50 মাইনাস 49 ইন্টু মানে 98 হাইড্রোজেন বাদ দেবে আর 49 অক্সিজেন বাদ দেবে, তাই তো? তাহলে দেখো কত দাঁড়ালো, C100 H 250 থেকে 98 বাদ দিয়ে দাও, কত হবে? 152. দিস ইজ 152। অক্সিজেন 100, তার থেকে 49 বাদ দিয়ে দাও, N50. তাহলে দিস ইজ ইওর আনসার। যে পলিপেপটাইড চেনটা তৈরি হলো তার সংকেত হচ্ছে C100 H152 O51 N50। নিশ্চয়ই এরকম টাইপের যদি আরো একটা প্রবলেম তোমাকে দিয়ে দেয়, তুমি নিশ্চয়ই প্রবলেমটা সলভ করতে পারবে। নিশ্চয়ই তোমার কাছে এটা কোনো বড় প্রবলেম নয়। ধরো তোমায় বললো যে n নাম্বার অফ, বা ধরো 100টা অ্যালানিন নিলাম, নিয়ে একটা পলিপেপটাইড চেন তৈরি করলাম, তাহলে সেই পলিপেপটাইড চেনের ফর্মুলা কি হবে বলো? এটাও বলো তাড়াতাড়ি। অ্যালানিন কি হবে? CH3 হবে। CH3। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইনো গ্রুপ, এদিকে H, তাহলে এটা C3 H কত 1 2 3 4 5 6 7, অক্সিজেন কত 2 N, তাই তো? N। তাহলে 100টা হলে C300 H700 O200 N100, তার থেকে কত বাদ দেবে বলো? 198 is তাহলে এখান থেকে তুমি বাদ দেবে 198 হাইড্রোজেন আর 99 অক্সিজেন, তার থেকে C300 H700 O200 N100 থেকে বলো, তাহলে কত হবে? C300 H700 থেকে 198 বাদ দিলে কত থাকে? 502. 502 না 602? 502, sir. 502. 502। 500. অক্সিজেন 200 থেকে 99 বাদ দিয়ে দাও, কত হবে? 101. 101. আর N100।
তাহলে এরকম টাইপের যদি তোমাকে কোনো প্রবলেম দেয়, বলো তোমরা কি সেই টাইপের প্রবলেম গুলো সলভ করতে পারবে সবাই? Very good. ধরো তোমাকে দুটো অ্যামাইনো অ্যাসিড দিল কেউ, দুটো অ্যামাইনো অ্যাসিড, তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে তুমি যে স্ট্রাকচারটা তৈরি করবে তাকে কি বলবে? ডাইপেপটাইড। তোমরা ডাইজেশন অ্যাবজর্পশন পড়তে গিয়ে পড়েছো, হ্যাঁ ভেরি গুড, তোমরা ডাইজেশন অ্যাবজর্পশন পড়তে গিয়ে পড়েছো যে ডাইপেপটাইড কে আমরা ভাঙি ডাইপেপটাইডেস দিয়ে, তাই তো? নেক্সট, হ্যাঁ স্যার। ধরো তাহলে তিনটে দিলাম, কি নাম হয়ে গেল? ট্রাইপেপটাইড। ট্রাইপেপটাইড। ট্রাইপেপটাইড, টেট্রাপেপটাইড এন্ড সো অন। তোমরা যখন হিউম্যান রিপ্রোডাকশন পড়েছো আগে, বলো তো হিউম্যান রিপ্রোডাকশন পড়তে গিয়ে তোমরা কি গ্লুটাথিয়ন বলে কোনো প্রোটিনের নাম শুনেছো? গ্লুটাথিয়ন? এনিওয়ান গ্লুটাথিয়ন বলে একটা প্রোটিনের নাম শুনেছো কেউ? না স্যার। না No, স্যার। sir. এই জায়গাগুলো আমি কিছু কিছু প্রোটিন গুলোকে বেছে নিয়েছি, যে প্রোটিন গুলো আগে কোনো না কোনো সময় এক্সামে এসছে, ঠিক আছে? গ্লুটাথিয়ন একটা প্রোটিন, এই প্রোটিনটাতে তুমি দেখবে তিনটে অ্যামাইনো অ্যাসিড আছে। তাহলে গ্লুটাথিয়ন ইজ এক নম্বর অপশন ডাইপেপটাইড, দুই ট্রাইপেপটাইড, তিন টেট্রাপেপটাইড, পাঁচ পেন্টাপেপটাইড। Tripeptide. গ্লুটাথিয়ন হচ্ছে একটা ট্রাইপেপটাইড। ওকে, গ্লুটাথিয়ন একটা ট্রাইপেপটাইডের নাম। নেক্সট, তোমরা প্রত্যেকে অক্সিটোসিন ভেসোপ্রেসিন কে চেনো? হ্যাঁ স্যার। কারা এরা? হ্যাঁ স্যার। কারা এরা? স্যার হরমোন। হরমোন কোত্থেকে বেরোয়? পিটুইটারি কোন পিটুইটারি? পোস্টেরিয়র পিটুইটারি, তাই তো? পোস্টেরিয়র পিটুইটারি। আর তৈরি হয় কোথায়? পোস্টেরিয়র পিটুইটারি হরমোন গুলো তৈরি হয় কোথায়? Hypothalamus. অক্সিটোসিন ভেসোপ্রেসিন যে প্রোটিনটা, দ্যাট ইজ আ 9 অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড, ঠিক আছে? তাহলে এখানে কতগুলো অ্যামিনো অ্যাসিড আছে? 9 অ্যামাইনো অ্যাসিড। ওকে, অনেকে এটা 8টা অ্যামিনো অ্যাসিড বলে, তার কারণ দেখো এখানে দুটো সিস্টেইন আছে, এবং তোমরা প্রত্যেকে পড়েছো হয়তো যে সিস্টেইন প্লাস সিস্টেইন সমান সমান কি হয়? সিস্টাইন। 16। ভেরি গুড, সিস্টাইন ও সিস্টিন। তাহলে এই সিস্টিন যদি তুমি ধরে নাও বা সিস্টাইন ধরে নাও, তাহলে হবে 8টা। কিন্তু সিস্টাইন তো ধরে নেওয়াটা ঠিক না, এটা দুটো অ্যামিনো অ্যাসিড সিস্টেইন দিয়ে তৈরি, তাই না? তাহলে আমি এটাকে ওই জন্য 9 অ্যামিনো অ্যাসিড লিখলাম। তাহলে অক্সিটোসিন ভেসোপ্রেসিনে কতগুলো আছে বলো? 9। তোমরা প্রত্যেকে অ্যানজিওটেনসিনের নাম শুনেছো তো? ডেফিনেটলি হ্যাঁ শুনেছি। অ্যানজিওটেনসিন 1 এন্ড অ্যানজিওটেনসিন 2। অ্যানজিওটেনসিন 2, অ্যানজিওটেনসিন 1 এবং অ্যানজিওটেনসিন 2। তাহলে অ্যানজিওটেনসিন কোত্থেকে তৈরি হয় বলো? লিভারে অ্যানজিওটেনসিনোজেন থেকে তৈরি হয়, তাই না? অ্যানজিওটেনসিনোজেন। তাহলে অ্যানজিওটেনসিন 1 যেটা, অ্যানজিওটেনসিন 1 ইজ কম্পোজড অফ 10 অ্যামাইনো অ্যাসিডস। তাহলে একটা ডেকাপেপটাইডের एग्जांपल বলো? অ্যানজিওটেনসিন 1। আর যদি বলে অ্যানজিওটেনসিন 2 দ্যাট ইজ কম্পোজড অফ কতগুলো অ্যামিনো অ্যাসিড? 8 অ্যামিনো অ্যাসিডস, ঠিক আছে? দ্যাট ইজ কম্পোজড অফ 8 অ্যামিনো অ্যাসিডস। তাহলে অক্সিটোসিন ভেসোপ্রেসিন 9টা করে, অ্যানজিওটেনসিন 1 10টা, অ্যানজিওটেনসিন 2 8টা। ওকে, নেক্সট, ধরো তুমি কোনো একটা প্রোটিনকে স্টাডি করতে গিয়ে দেখলে যে সেই প্রোটিনটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড ছাড়া আর অন্য কোনো নন অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ বা নন প্রোটিন রেসিডিউ নেই, তাহলে তখন আমরা তাকে বলতে পারি যে দিস ইজ আ টাইপ অফ সিম্পল প্রোটিন। হ্যাঁ স্যার। কি বলতে পারি? দিস ইজ আ টাইপ অফ সিম্পল প্রোটিন। তাহলে যদি আমরা দেখি যে প্রোটিন composed of only অ্যামাইনো অ্যাসিডস, তাই না? সেখানে কোনো নন প্রোটিন রেসিডিউ সেখানে নেই, এটাও আমি লিখে রাখি। নো নন প্রোটিন রেসিডিউ ইজ দেয়ার, নো নন প্রোটিন রেসিডিউ ইজ দেয়ার। তাহলে তখন আমরা এই প্রোটিনটাকে কি প্রোটিন নাম দেবো বলো? ইট ইজ সিম্পল প্রোটিন। সিম্পল প্রোটিন। ওকে, তখন এর নাম সিম্পল প্রোটিন। সিম্পল প্রোটিন থেকে কি কি কোশ্চেন জানতে চাই দেখো এক্সামে, কতগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামে জানতে চাই। যে সিম্পল প্রোটিনের ওয়াটার সলিবিলিটি জানতে চাই। মনে রাখবে যে সিম্পল প্রোটিন ইজ জেনারেলি সলিবল ইন ওয়াটার। তাহলে এটা ওয়াটার সলিবল, ইয়েস অর নো?
Yes. So this is Yes. soluble in Yes. water. 3 সিম্পল প্রোটিন যেটা এটা হতে পারে ফাইব্রাস, এটা হতে পারে গ্লোবিউলার। এবার তুমি জানতে চাইতে পারো স্যার গ্লোবিউলার ফাইব্রাস কি, আমরা আসবো তখন। একটা শব্দ আপাতত জানিয়ে রাখি যে গ্লোবিউলার মানে হচ্ছে 3 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন, মানে টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। ফাইব্রাস যারা দে আর 2 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন। তার মানে যেটা ফাইব্রাস সেটা সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিন, আর যেটা গ্লোবিউলার সেটা হচ্ছে 3 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? নেক্সট, ন্যাচারালি আমরা যে প্রোটিনগুলোকে দেখি তার মধ্যে সিম্পল প্রোটিন কারা? খুব কমন, হাজার হাজার এক্সাম্পল আছে, আমি একদম সেদিকে যাব না। আমি তোমাদের এক্সামের জন্য যে কটা জায়গা ইম্পর্টেন্ট শুধু সেইটুকু জায়গাকে কভার করব। বলো মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন অন আর্থ কে? রুবিস্কো। Rubisco. রুবিস্কো, এই তো মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন অন আর্থ হচ্ছে রুবিস্কো। যদি বলে মোস্ট অ্যাবান্ডেন্ট প্লান্ট পিগমেন্ট অন আর্থ, মোস্ট অ্যাবান্ডেন্ট কোলাজেন অন আর্থ, কোলাজেন মন দিয়ে শোনো কোশ্চেনটাকে, শোনো কোশ্চেনটা শোনো প্লিজ। Chlorophyll হবে। ভেরি গুড, Chlorophyll A। ইয়েস। দেখবে এনসিইআরটি তে তোমরা যখন ফটোসিনথেসিস পড়বে বা পড়েছো তখন দেখবে এই কোশ্চেনটা করা আছে। পড়েছি স্যার। অ্যাবান্ডেন্ট প্লান্ট পিগমেন্ট অন আর্থ, ইয়েস দ্যাট ইজ ক্লোরোফিল এ। তাহলে এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন অন আর্থ, আনসার ইজ রুবিস্কো। মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন প্লান্ট, আনসার ইজ রুবিস্কো। মোস্ট অ্যাবান্ডেন্ট পিগমেন্ট বা প্লান্ট পিগমেন্ট অন আর্থ, ক্লোরোফিল এ। মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন অ্যানিমাল, আনসার ইজ কোলাজেন এবছরের কোয়েশ্চেন। তাহলে কোলাজেন ইজ অলসো আ টাইপ অফ সিম্পল প্রোটিন, রুবিস্কো ইজ অলসো আ টাইপ অফ সিম্পল প্রোটিন। তাছাড়া বলো তো তোমরা প্রত্যেকে ইলাস্টিনের নাম শুনেছো তো? অ্যানিমাল টিস্যু পড়তে গিয়ে ইলাস্টিন, স্যার কানেক্টেড টিস্যু পড়াননি আপনি? কানেক্টেড টিস্যু পড়ালে ডেফিনেটলি তুমি জানতে ইলাস্টিনের কথা, আগেও তোমরা পড়েছো নিশ্চয়ই। তাহলে ইলাস্টিন, কোলাজেন, তোমরা প্রত্যেকে কেরাটিনের নাম জানো? কেরাটিন নখে আছে, চুলে আছে, তাই না? কেরাটিন প্রোটিন। ওকে, তোমরা অ্যালবুমিন কে চেনো? অ্যালবুমিন ডিমে থাকে স্যার। ডিমের মধ্যে থাকে। ঠিক। তাহলে অ্যালবুমিন আমাদের ব্লাডেও থাকে। তাহলে অ্যালবুমিন হচ্ছে এক ধরনের সিম্পল প্রোটিন। তোমরা হিমোগ্লোবিনের মধ্যে যে প্রোটিনটা আছে তাকে আমরা কি বলি? গ্লোবিন প্রোটিন। গ্লোবিন প্রোটিন। তাহলে গ্লোবিন প্রোটিন অফ হিমোগ্লোবিন কেমন প্রোটিন বলো? সিম্পল প্রোটিন। প্রত্যেকে তোমরা নিশ্চয়ই হিস্টোন কে চেনো? হিস্টোন কেমন প্রোটিন? সিম্পল প্রোটিন। তোমরা দেখবে প্রোটামিনের কথা, তোমরা যদি একটু ডিটেইলে হিউম্যান রিপ্রোডাকশন পড়ে থাকো ডেফিনেটলি তোমরা পড়েছো প্রোটামিন যেটা স্পার্মের হেডে থাকে। স্পার্মের হেডে প্রোটামিন, এটাও কোশ্চেন আসে যে স্পার্মের হেডে উপস্থিত প্রোটিনটাকে, আনসার ইজ প্রোটামিন। আর প্রোটামিনটা কেমন কেমন এনজাইম, সরি প্রোটামিনটা কেমন প্রোটিন? এটা একটা সিম্পল প্রোটিন। ওকে ওকে, নেক্সট, মেজে আছে জেইন প্রোটিন। বলো মেজে কি প্রোটিন? জেইন প্রোটিন। হুইটে গ্লুটেলিন প্রোটিন। হুইটে গ্লুটেলিন প্রোটিন। ওকে, হুইটে কি প্রোটিন বলো? গ্লুটেনিন প্রোটিন। রাইসে, ধানে, চালে ওরাইজেনিন প্রোটিন। ওরাইজেনিন প্রোটিন কোথায়? ধানে। বার্লিতে হর্ডেইন প্রোটিন। বার্লিতে হর্ডেইন প্রোটিন। এবার তুমি বলবে স্যার এতগুলো সব মনে রাখবো? তুমি মনে রাখলে ভেরি গুড, মনে যদি না রাখতে পারো আমি অন্তত কয়েকটাকে এড করছি, সেইগুলো ভুলে গেলে কিন্তু বিপদে পড়বে। 1 রুবিস্কো, 2 কোলাজেন, 3 ইলাস্টিন, 4 কেরাটিন, 5 অ্যালবুমিন। তাহলে কোন 5টাকে ভুললে চলবে না সিম্পল প্রোটিন? রুবিস্কো, কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন, অ্যালবুমিন। বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তোমরা সিম্পল প্রোটিন জানলে। তাহলে যদি এরকম কোন প্রোটিন দেখি বলো তো, যে প্রোটিনে আমরা প্রোটিনের সঙ্গে কিছু নন প্রোটিন পার্ট পাবো তাকে আমরা কি নাম দেব? কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিন, তাই না? তাহলে যখন আমরা দেখব যে প্রোটিনের সাথে কিছু নন প্রোটিন পার্ট অ্যাটাচড আছে,
নন প্রোটিন পার্ট অ্যাটাচড আছে, তখন তাকে আমরা কি বলবো? কনজুগেটেড Conjugated Conjugated protein. protein. Very good. So this is conjugated protein. এবার দেখো কনজুগেটেড প্রোটিন যারা, আমি প্রথমে একটা এক্সাম্পল নিলাম যে প্রোটিনের সঙ্গে কার্বোহাইড্রেট আছে, কি নাম দেবে তাকে? গ্লাইকোপ্রোটিন ভেরি গুড। তাহলে গ্লাইকোপ্রোটিন একটা কনজুগেটেড প্রোটিন। তাহলে গ্লাইকোপ্রোটিন একটা কনজুগেটেড প্রোটিন, যেখানে আমরা দেখলাম প্রোটিনের সঙ্গে নন প্রোটিন পার্ট যেটা আছে দ্যাট ইজ কার্বোহাইড্রেট। দ্যাট ইজ কার্বোহাইড্রেট। নেক্সট, যদি আমরা বলি লিপোপ্রোটিন, তাহলে কে আছে? লিপিড তাহলে এখানে প্রোটিনের সঙ্গে আর যে ম্যাটেরিয়ালটা আছে দ্যাট ইজ লিপিড। আমি তোমায় বললাম নিউক্লিয় প্রোটিন, নিউক্লিক অ্যাসিড নিউক্লিয় প্রোটিন, তাহলে এখানে তোমাকে প্রোটিনের সঙ্গে আমি অ্যাক্সেসরি যেটা রাখছি দ্যাট ইজ নিউক্লিক অ্যাসিড। ওকে, ধর আমি বললাম ফসফোপ্রোটিন, ফসফোপ্রোটিন, তাহলে এখানে আমি বলবো প্রোটিনের সঙ্গে ফসফেট আছে, প্রোটিনের সঙ্গে ফসফেট আছে বা প্রোটিনের সঙ্গে ফসফরাস আছে, তখন তার নাম হলো ফসফোপ্রোটিন। আমি বললাম মেটালোপ্রোটিন, মেটাল আছে একটা মেটালোপ্রোটিন, তাহলে তুমি বলবে প্রোটিনের সঙ্গে নিশ্চয়ই হিমোগ্লোবিন মেটালস আছে, তাই তো? তখন তার নাম মেটালোপ্রোটিন। আবার যদি আমি বলি ক্রোমোপ্রোটিন, তার মানে ডেফিনেটলি সে কোনো পিগমেন্টের সঙ্গে অ্যাটাচ, তাই তো? কালারফুল, তাহলে এখানে প্রোটিন, তার সঙ্গে আমরা দেখবো ডেফিনেটলি কোনো একটা পিগমেন্ট স্ট্রাকচার আছে, বা ওভারঅল তুমি যদি বলো স্ট্রাকচারটা কেমন স্ট্রাকচার হবে? কালারফুল কালারফুল স্ট্রাকচার হবে। বোঝা গেল? স্যার মেটাল ও প্রোটিনের এক্সাম্পল বলেন। হিমোগ্লোবিন চলো নেক্সট, প্রথমে তাহলে চলে এসো গ্লাইকোপ্রোটিনে। ওকে, তাহলে গ্লাইকোপ্রোটিনে বলো প্রোটিনের সঙ্গে কে আছে? কার্বোহাইড্রেট। প্রোটিনের সঙ্গে কি আছে বলো? কার্বোহাইড্রেট। বলো তো তোমরা প্রত্যেকে এই এনজাইম, এই হরমোনগুলোকে চেনো? এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, এইচসিজি, এরা? হ্যাঁ চিনি হ্যাঁ স্যার এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, এইচসিজি। এইচসিজিটা কি? প্লাসেন্টাল হরমোন, তাই তো? প্লাসেন্টা নিঃসৃত হরমোন। প্রেগন্যান্সি টেস্টের জন্য যে এলাইজা কিট ব্যবহার করা হয়, সেই কিটে কোন হরমোন ব্যবহার করা হয়? এইচসিজি ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই যে হরমোনগুলোকে তোমরা দেখছো এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, এইচসিজি, এরা প্রত্যেকেই কিসের এক্সাম্পল? গ্লাইকোপ্রোটিন এক্সাম্পল। ওকে, নেক্সট, তোমরা লিপিড প্রোফাইল চেক করানোর সময়, লিভারের টেস্টের সময় এইচডিএল, এলডিএল, ভিএলডিএল এরকম টার্মগুলো শুনেছো? এগুলোর নাম হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। তাহলে হাই ডেন্সিটি, লো ডেন্সিটি এবং ভেরি লো ডেন্সিটি হ্যাঁ নূরজাহান, তোমাকে তো জয়েন করানোই আছে। চলো, হাই ডেন্সিটি, লো ডেন্সিটি, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এইগুলো প্রত্যেকে কিসের মধ্যে পড়বে? লিপোপ্রোটিনের মধ্যে। এর মধ্যে তোমরা মনে রাখবে যে কারা হার্টের জন্য বেশি বিপজ্জনক? লো ডেন্সিটি, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, দে আর ভেরি ডেঞ্জারাস ফর হার্ট। ওকে, নিউক্লিয় প্রোটিনের এক্সাম্পল বলো, আমাকে কি বলে দিতে হবে? নিউক্লিয় প্রোটিন বলো। ক্রোমোজোমের মধ্যে কি কি আছে? ক্রোমোজোম, ক্রোমোজোম ইকুয়ালস টু নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক প্লাস প্রোটিন নিউক্লিক অ্যাসিড প্লাস হিস্টোন, নিউক্লিক অ্যাসিড প্লাস হিস্টোন। তাহলে দেখো এই যে হিস্টোন প্রোটিনটা, এই হিস্টোন প্রোটিনটা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? নিউক্লিক অ্যাসিডের সঙ্গে অ্যাসোসিয়েটেড, দিয়ে যে স্ট্রাকচার তৈরি হয়েছে দ্যাট ইজ ক্রোমোজোম। তাহলে বলো তো ক্রোমোজোমকে কি আমি বলতে পারি ক্রোমোজোম ইজ আ টাইপ অফ নিউক্লিয় প্রোটিন? তারপর ধরো তোমরা প্রত্যেকে রাইবোজোমকে চেনো? রাইবোজোম ইকুয়ালস টু কি?
আরআরএনএ প্লাস প্রোটিন প্রোটিন। তাহলে বলো তো আরআরএনএ মানে কি? নিউক্লিক অ্যাসিড তো। তাহলে যে প্রোটিনটা রাইবোসোমাল প্রোটিন, তুমি সেই রাইবোসোমাল প্রোটিনকে বলতে পারো দিস ইজ আ টাইপ অফ নিউক্লিয় প্রোটিন বা রাইবোসোম ইজ আ টাইপ অফ নিউক্লিয় প্রোটিন। Yes, sir. তাহলে রাইবোসোমও কিন্তু এক ধরনের নিউক্লিয় প্রোটিন। তাহলে কারা? রাইবোসোম নিউক্লিয় প্রোটিন, ক্রোমোসোম নিউক্লিয় প্রোটিন, এগুলো সব হচ্ছে এক একটা নিউক্লিয় প্রোটিনের এক্সাম্পল। আবার তোমরা প্রত্যেকে বলো তো মিল্কে কি প্রোটিন থাকে? কেসিন Casein. Very good. So casein is an example of phosphoprotein. Casein of milk. কেসিন প্রোটিন। আরো প্রচুর এক্সাম্পল আছে, কিন্তু যে এক্সাম্পল না মনে রাখলে চলবে না, আমি সেই অপরিহার্য এক্সাম্পল গুলো দিচ্ছি। তাহলে কেসিন অফ মিল্ক এটা হচ্ছে একটা ফসফোপ্রোটিন। আবার দেখো ডিমের কুসুমের মধ্যে যে প্রোটিন আছে না, ডিমের কুসুমে এগিয়ে এগ ইয়কের মধ্যে যে প্রোটিনটা আছে সেটাও কিন্তু এক ধরনের ফসফোপ্রোটিন। চলো, মেটালোপ্রোটিনকে তুমি প্রচুর মেটালোপ্রোটিনের এক্সাম্পল জেনে এসছো কোথায়? যখন বায়োমলিকিউল শুরু করেছো, Hemoglobin. হ্যাঁ যখন বায়োমলিকিউল শুরু করেছো তখন, যখন তোমরা পড়েছো মিনারেল নিউট্রিশন তখন। বলো তো দেয়ার আর সো মেনি এনজাইমস আর দেয়ার, ফর দেয়ার অ্যাক্টিভেশন দে নিড ডিফারেন্ট টাইপ অফ মেটালিক আয়ন, তাই না? তোমরা কি একটু আমি নাম বলবো, তুমি কি একটু বলবে, একবার পড়াটা রিক্যাপ করবে? হ্যাঁ স্যার বলো তো দেখি, আমি এক একটা গ্রুপ বলছি। হেক্সোকাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ, রুবিস্কো, কি লাগবে? ম্যাগনেসিয়াম Mg2 plus ভেরি গুড, ম্যাগনেসিয়াম। তারপর বলো দেখি কার্বনিক অ্যানহাইড্রেট, zinc, তার সঙ্গে অ্যালকোহল, alcohol ডিহাইড্রোজিনেজ। অ্যালকোহল কি হবে বলো? ক্যাটালেজ Zinc 2 plus. নেক্সট ক্যাটালেজ, অন্যান্য ডিহাইড্রোজিনেজ, একোনাইটেজ, কে বলবে? আয়রন। ferrous, ভেরি গুড। আচ্ছা, তারপরে কে বলবে? নাইট্রোজিনেজ, molybdenum, molybdenum, নাইট্রাইট অ্যান্ড নাইট্রেট রিডাক্টেজ। molybdenum, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে মলিবডেনাম, তাই তো? এটা হচ্ছে মলিবডেনাম। তারপর তোমরা মনে করি দাও আর কি বাকি আছে বলো? আর্জিনেজ, কি হবে বলো? অক্সিজেন ইভলভিং কমপ্লেক্স, এরা হচ্ছে Mn2 প্লাস। দিস ইজ Mn2 প্লাস। তারপর বলো সুপার অক্সাইড ডিসমিউটেজ, ইউরিয়েজ, এদের কাজ করার জন্য কাকে চাই? নিকেল, তাই না? নিকেল। আচ্ছা, তারপর বলো ফসফোইনল পাইরুভেট কাইনেজ, ম্যাঙ্গানিজ পটাশিয়াম, ঠিক আছে? পটাশিয়াম। পেপ কাইনেজ হচ্ছে পটাশিয়াম। স্যালাইভারি অ্যামাইলেজ, এই তো। তাহলে মোটামুটি তোমাদের সবই মনে আছে, ভেরি গুড। তাহলে এরা বলো তো প্রত্যেকেই কার মধ্যে পড়বে? মেটাল প্রোটিনের মধ্যে পড়বে না পড়বে না? মেটাল প্রোটিনের মধ্যে পড়বে। নেক্সট ক্রোমোপ্রোটিন কারা? ক্রোমোপ্রোটিন হিমোগ্লোবিন দেখো আমি কালারফুল প্রোটিনকে নিচ্ছি। ধরো ফ্ল্যাভোপ্রোটিন, ইয়েলো কালার, ফ্ল্যাভোপ্রোটিন ইয়েলো কালার, কার মধ্যে পড়বে? ক্রোমোপ্রোটিন। 2 তোমাদের পছন্দের হিমোগ্লোবিন, বলো হিমোগ্লোবিন কি কালার? হিমোগ্লোবিন রেড। আর আয়রন আছে না নেই? আছে। তাহলে যদি আয়রন থাকে বলো তো এটাকে তুমি মেটালোপ্রোটিনের মধ্যেও নিতে পারবে কিনা? তাহলে হিমোগ্লোবিন মেটালোপ্রোটিন প্লাস ক্রোমোপ্রোটিন। 3 ক্লোরোফিল গ্রিন কালার, ম্যাগনেসিয়াম, তাই তো? হিমোসায়ানিন, বলো কি কালার? সুপার কপার মানে হিমোসায়ানিন blue, ব্লু।
কপার। তাহলে কোশ্চেন এরকম ফ্রেম করলো, হিমোগ্লোবিন, ক্লোরোফিল, হিমোসাইনিন আর অপশন 1 মেটালোপ্রোটিন, অপশন 2 ক্রোমোপ্রোটিন, অপশন 3 কনজুগেটেড প্রোটিন, অপশন 4 অল আর কারেক্ট আনসার। All are বুঝতে পেরেছো? তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা প্রায় সিম্পল প্রোটিন সম্পর্কে একটা আইডিয়া পেলাম আর কনজুগেটেড প্রোটিন সম্পর্কে একটা আইডিয়া পেলাম। বুঝতে পেরেছো সিম্পল এবং কনজুগেটেড প্রোটিন? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার তুমি এরকম কিছু প্রোটিন পাবে যে প্রোটিনগুলোকে অন্য কোনো প্রোটিন থেকে তৈরি করা হয়েছে। ওকে, যেমন বলো তো আমরা যখন প্রোটিন খেয়েছিলাম সেই প্রোটিনটাকে কি সরাসরি ভেঙে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করা গেছিল নাকি মাঝখানে পেপটন, প্রোটিওজ এইসব তৈরি করতে হয়েছিল? হ্যাঁ হয়েছিল। হয়েছিল না? তাহলে যখন আমরা দেখবো যে কোনো একটা স্পেসিফিক প্রোটিন থেকে, যখন কোনো একটা স্পেসিফিক প্রোটিন থেকে আর একটা প্রোটিন আমরা তৈরি করতে পারবো, একবার নিচের দিকে নামান না। হ্যাঁ এটাকে আমরা বলি ডিরাইভড প্রোটিন। তাহলে সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিনের পর আরেকটা কি প্রোটিন আমরা পাবো? ডিরাইভড প্রোটিন। ডিরাইভড প্রোটিন। তাহলে বলো তোমার কাছে ছিল প্রোটিন, তুমি খেলে, সেই প্রোটিনটাকে পার্শিয়ালি ডাইজেশন করার পরে আমরা সেই প্রোটিনকে ভেঙে তৈরি করলাম পেপটোন, প্রোটিওজ, পলিপেপটাইড। পেপটোন, প্রোটিওজ, পলিপেপটাইড। বলো তো এগুলো প্রত্যেকে তাহলে এক একটা ডিরাইভড প্রোটিন কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে ডিপি মানে কিন্তু ডিরাইভড প্রোটিন। ওকে স্যার হ্যাঁ বলো। এই ডিরাইভড প্রোটিনটা একবার বলুন। যখন কোনো একটা প্রোটিন থেকে আমরা ইন্টারমিডিয়েট আরেকটা প্রোটিন তৈরি করি, ঠিক আছে, তখন সেই সেকেন্ড যে প্রোটিনটা তৈরি করলাম দ্যাট ইজ নেমড অ্যাজ ডিরাইভড প্রোটিন। ফর অ্যান এক্সাম্পল, তুমি যে খাবার খেলে প্রোটিন, সেই খাবারটাকে যখন পার্শিয়ালি ডাইজেস্ট করা হয় তখন ডাইজেস্টিভ সিস্টেম পড়তে গিয়ে তোমরা দেখেছো পেপটোন, প্রোটিওজ, পলিপেপটাইড এগুলো তৈরি হয়। তাহলে এগুলো সবাই হচ্ছে ডিরাইভড প্রোটিন। আবার বলো তো যখন আমরা অমলেট খাই তখন যে কোয়াগুলেটেড অ্যালবুমিনটা হয়, কোয়াগুলেটেড অ্যালবুমিন, এই কোয়াগুলেটেড অ্যালবুমিনটাও একটা কেমন প্রোটিন? ডিরাইভড প্রোটিন। ঠিক আছে, তাহলে বলো ক্লাসিফিকেশন অফ প্রোটিন ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? ক্লাসিফিকেশন অফ প্রোটিন কি কি সেটা? প্রাইমারি সেটা হচ্ছে সিম্পল প্রোটিন, সেকেন্ড হলো কনজুগেটেড প্রোটিন আর থার্ড হলো ডেরাইভড প্রোটিন। সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন এবং ডেরাইভড প্রোটিন। স্ক্রিনটা একবার নামান না। ওকে, এখানে না একটু উপরে স্যার। স্যার সিম্পল প্রোটিন লাস্ট এক্সাম্পল একবার বলুন না। হর্ডেইন, বার্লির হর্ডেইন, HORDEINE। ঠিক আছে স্যার। ওকে চলো এবার যদি আমরা একটু প্রোটিনের স্ট্রাকচারাল প্যাটার্ন নিয়ে আসি, তবে একটা জিনিস খেয়াল করো, ধরো আমরা যদি কোনো একটা মনোমার, ধরো অ্যামাইনো অ্যাসিড মনোমার নিয়ে কাজ করছি, যদি সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো একই হয় তখন তাকে আমরা কি বলবো? হোমোপলিমার নাকি হেটেরোপলিমার? হোমোপলিমার, তাই না? হোমোপলিমার। কিন্তু আমরা নেচারে এরকম কোনো প্রোটিনকে ন্যাচারালি পাই না যে যার সমস্ত অ্যামিনো অ্যাসিড গুলো সেম। তাহলে যদি তোমার কাছে কেউ জানতে চায় যে অ্যামাইনো অ্যাসিড ইজ হোমোপলিমার অর হেটেরোপলিমার? হেটেরোপলিমার। Amino acid is heteropolymer in nature. Heteropolymer in nature. চলো তুমি দেখবে ধরো তোমাকে একটা ইনঅর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচারাল অ্যানালিসিস করতে বলা হলো, তাহলে যখন তোমাকে ইনঅর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচারাল অ্যানালিসিস করতে বলা হবে, ইন দ্যাট কেস ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, NaCl, তার মানে তুমি বলো তো তাদের স্ট্রাকচার মানেই হচ্ছে তার মলিকুলার ফর্মুলা। তুমি তার ফর্মুলাটা দিয়েই তুমি তার স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করবে, তাই না? যখন তুমি অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার অ্যানালিসিস করবে, ধরো বেনজিন, অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার অ্যানালিসিস করবে, দেন ইউ উইল ইউজ 2D স্ট্রাকচার, তাই না? ইউ উইল ইউজ 2D স্ট্রাকচার। যখন একই স্ট্রাকচারকে কোনো ফিজিসিস্ট বা বায়োফিজিক্সের লোক যখন এই কাজটা করবে, ধরো ডিএনএ স্ট্রাকচার, ডিএনএ স্ট্রাকচারটাকে আমরা এক্সরে ক্রিস্টালোগ্রাফি করে তার কেমন স্ট্রাকচার দেখলাম? 2D না 3D? 3D। তাহলে বায়োফিজিক্সের লোকজন যারা স্ট্রাকচারটাকে ধরো ডিএনএ স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করছে, তাহলে তখন তারা এক্সরে ক্রিস্টালোগ্রাফি করে তার একটা 3D স্ট্রাকচার লেভেলে সেটাকে অ্যানালিসিস করেছে।
আর বায়োলজিস্টরা প্রোটিন স্ট্রাকচারটাকে যখন অ্যানালিসিস করলো, তখন এই প্রোটিন স্ট্রাকচারটাকে অ্যানালিসিস করতে গিয়ে তাকে 4টে লেভেল অ্যানালিসিস করলো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, তাই না? সিম্পলি আমরা এটাকে বলি, যেটা 1 ডিগ্রি মানে প্রাইমারি। primary structure of protein. This is primary structure of protein. Second one is second structure of protein. যার পাশে প্রচন্ড আওয়াজ হচ্ছে, একটু প্লিজ নিজেকে মিউট করো। তারপর tertiary structure of protein. Next one is quaternary structure of protein. quaternary structure of protein. ওকে, যখন প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিনে আসবে, তুমি দেখো সিম্পলি যখন প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিনে আসবে, তখন দেখো জাস্ট অ্যামাইনো অ্যাসিড গুলো, ওই যে প্রথমে ছবিটা আমি দেখেছিলাম, তাই না? ধরো এই একটা প্রোটিন তোমার কাছে আছে, তুমি এই প্রোটিনটাকে অ্যানালিসিস করে দেখছো যে এখানে আছে এইচ, ধরো আমি এটাকে ড্র করে নিই CONH, আবার আমি এখানে পাবো CONH, আবার আমি এখানে পাবো CONH, এইভাবে চলবে, তাই না? ধরো এখানে আছে H, এখানে আছে CH3, এখানে আছে CH2OH, এখানে আছে CH2SH। একটু হোমওয়ার্ক বলে দাও, তাহলে এখানে কি কি অ্যামিনো অ্যাসিডের চেন দিয়ে তৈরি হলো প্রোটিনটা? গ্লাইসিন, অ্যালানিন, গ্লাইসিন, তারপর অ্যালানিন, তারপর সেরিন, তারপর সিস্টেইন। ওকে, সিস্টেইন। তাহলে এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো জাস্ট কি কোন বন্ড দিয়ে ইন্টারঅ্যাক্টেড বলো তো নিজেদের মধ্যে? পেপটাইড বন্ড। আর কোন ইন্টারঅ্যাকশন আমি দেখতে পাচ্ছি? আর কোন ইন্টারঅ্যাকশন দেখতে পাচ্ছি? না দেখতে পাচ্ছি না। তাহলে আমি বলতে পারি যে অ্যামাইনো অ্যাসিডস আর interacted only by কি বলো? পেপটাইড বন্ড। ওকে, অ্যামিনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে রেখেছে শুধুমাত্র পেপটাইড বন্ড দিয়ে। এবার দেখো এই যে পেপটাইড বন্ড দিয়ে ইন্টারঅ্যাকশন করে রাখলো, তাহলে আমরা একদম বাঁদিকে দেখো ক্লিয়ার কাট একটা কি পাবো? তাহলে ক্লিয়ার এন টার্মিনাল এবং সি টার্মিনাল তুমি পেয়ে যাচ্ছ, তাই না? এক্ষেত্রে আমি বলতে পারি একটা ক্লিয়ার এন টার্মিনাল and C terminal at two ends. স্ট্রাকচারটা কেমন, লিনিয়ার অর নট? টেল মি। সরলরৈখিক কি নয়? লিনিয়ার স্ট্রাকচার, তাই তো, লিনিয়ার স্ট্রাকচার। এবং মনে রাখবে, যে কোনো প্রোটিন যখন তৈরি হয় তোমার বডিতে, যখন কোন একটা প্রোটিনকে তুমি তৈরি করবে, সেই প্রোটিনটা একদম প্রথম কোন ফর্মে তৈরি হয়? লিনিয়ার ফর্ম। এই ফর্মে। তাহলে প্রোটিন formed in this form first, তাই না? in this form first, তাহলে এই ফর্মেই প্রথম তুমি প্রোটিনকে তৈরি করতে পারবে। এবং বলো তো কোন প্রোটিন এই ফর্মে কি থাকে? এই ফর্মে প্রোটিন থাকলে, ধরো একটা এনজাইম প্রোটিন, লেটস টেক অ্যান এক্সাম্পল, একটা এনজাইম প্রোটিন, বলো তো এনজাইম প্রোটিন কাজ করতে গেলে তার পকেট দরকার না দরকার না? তোমরা এনজাইমকে এইভাবে দেখেছো, তাই না? আমি এনজাইমকে, তাহলে বলো তো এই সমস্ত ফোল্ডিং গুলো দরকার না দরকার না তার অ্যাক্টিভ সাইট তৈরি করার জন্য? দরকার। তাহলে একটা প্রোটিন যতক্ষণ না পর্যন্ত নিজেকে ফোল্ড করবে, তাহলে প্রোটিন ফর্মড ইন দিস ফর্ম ফার্স্ট, এই ফর্মে প্রথম আমরা প্রোটিনটাকে তৈরি করলাম। তাহলে এই যে ফর্মে তৈরি করলাম, ধরো একটা এনজাইম, এই ফর্মে সে তাহলে অ্যাক্টিভ থাকতে পারবে না ডেফিনেটলি। তাহলে যে কোনো একটা প্রোটিন যতক্ষণ না পর্যন্ত ফোল্ডিং করে নিজের অ্যাক্টিভ ফর্মে না পৌঁছতে পারবে, নিজের সব থেকে স্টেবল ফর্মে না পৌঁছতে পারবে, তখন তাকে দিয়ে তুমি কোনো কাজ করাতে পারবে না। তারপর বলতে পারি প্রোটিন এই ফর্মে সব থেকে বেশি আনস্টেবল। প্রোটিন ইন দিস ফর্ম ইজ মোস্ট আনস্টেবল।
এবং প্রোটিন এই ফর্মে কোনো কাজ করে না, নিজেকে 2 ডিগ্রি 3 ডিগ্রিতে কনভার্সন করার পরে কাজ করে, পরে কাজ করবে। সো আমরা বলতে পারি দিস ইজ অলসো নন ফাংশনাল ফর্ম অফ প্রোটিন। বলো তুমি কি বুঝতে পারলে প্রাইমারি স্ট্রাকচার সম্পর্কে আমাদের কোন কোন জায়গাগুলোকে মনে রাখতে হবে? বলো ফার্স্ট ওয়ান, প্রাইমারি স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে একমাত্র কোন বন্ড দিয়ে যুক্ত আছে? পেপটাইড বন্ড। এক্ষেত্রে তুমি তার লিনিয়ার স্ট্রাকচার দুটো এন্ডে, একটা দিকে তুমি পাবে এন টার্মিনাল আর একটা এন্ডে তুমি পাবে সি টার্মিনাল, ঠিক আছে? তাহলে প্রোটিন যেটা ফর্ম হয়েছে আমাদের সেলের মধ্যে, যখন একটা প্রোটিন ফর্ম হয় সবার প্রথমে সে কোন ফর্মে ফর্ম হবে? লিনিয়ার এই ফর্মে। ওকে, নেক্সট, এই ফর্মে প্রোটিন সব থেকে বেশি আনস্টেবল, আর এই ফর্মে প্রোটিন হচ্ছে কমপ্লিটলি নন ফাংশনাল। নিজেকে আগে ফোল্ডিং করবে, অ্যাক্টিভ সাইট জেনারেট করবে, তারপর সে হয়তো তার এনজাইমেটিক অ্যাক্টিভিটিটাকে রান করাতে পারে। ক্লিয়ার আপ টু দিস? তাহলে ইনসুলিন কি করে কাজ করে? ইনসুলিন ডাইসালফাইড বন্ড ফর্ম করে নিজেকে ফোল্ডিং স্ট্রাকচারটা চেঞ্জ করে, ফোল্ডিং স্ট্রাকচার চেঞ্জ করার পরে অ্যাক্টিভ হয়। স্যার বলছিলাম ওখানে লেখা আছে প্রোটিন ফর্মড ইন দিস, তবে কি ওটা? প্রোটিন ফর্মড ইন দিস ফর্ম ফার্স্ট, ফর্ম। এই ফর্মে প্রোটিনটা প্রথম ফর্মড হয়। ওকে চলো, এবার দেখো তাহলে যদি সে এই ফর্মে স্টেবল না হয় তাহলে তাকে আবার ফার্দার কয়েলিং করাতে হবে, তাই না? তাহলে চলো আমরা তাকে ফার্দার কয়েলিং করাই, আমরা তাকে সেকেন্ডারি স্ট্রাকচারের দিকে বা 2 ডিগ্রি স্ট্রাকচারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। 2 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন। দেখো তোমার কাছে ছিল প্রোটিনটা এই ফর্মে, এখানে এটা এন টার্মিনাল, এটা সি টার্মিনাল, এটা ধরো ফার্স্ট অ্যামিনো অ্যাসিড, তাহলে এটা হবে ফোর্থ, আবার এটাকে ফার্স্ট ধরলে এটা হবে ফোর্থ, এইভাবে। দেখো এখানে যদি প্রথম অ্যামিনো অ্যাসিডটাকে মন দিয়ে শুনবে, ধরো প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা আছে সেই অ্যামিনো অ্যাসিডে যদি আর এর জায়গাতে একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে, তার মানে সেটা একটা কেমন অ্যাসিড? অ্যামিনো অ্যাসিড, অ্যাসিডিক না বেসিক? তাহলে এই অ্যাসিডিক যদি একটা অ্যামিনো অ্যাসিড এখানে থাকে 1 নম্বরে, বলো তো তার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের একটা কার্বনিল পার্ট আমরা নিতে পারি সিও। 4 নম্বরে যেটা আছে দেখো, 4 নম্বরে যদি একটা বেসিক অ্যামাইনো অ্যাসিড হয় তাহলে বলো তো তার কাছে একটা এক্সট্রা NH2 গ্রুপ আছে কিনা বা NH গ্রুপ আছে কিনা? হ্যাঁ স্যার। তাহলে বলো তো এই H ডেল্টা পজিটিভ Hটাকে এইদিকে ডেল্টা নেগেটিভ ইলেকট্রন আর এদিকে ডেল্টা নেগেটিভ নাইট্রোজেন শেয়ার করতে পারবে কিনা? করলে এই যে বন্ডটা তৈরি হলো এটা কি বন্ড? দিস ইজ হাইড্রোজেন বন্ড, তাই না? তাহলে দেখো ইলেকট্রো পজিটিভ হাইড্রোজেনকে যদি দুটো ইলেকট্রোনেগেটিভ অ্যাটম শেয়ার করে তখন তাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। তাহলে এখানে 1 এবং 4 যদি নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড তৈরি করে ফেলে তাহলে বলো তো স্ট্রাকচারটা কি এরকম হবে না হবে না? কয়েলিং হয়ে যাবে। দেখো 1 2 3 4, 1 2 3 4। তাহলে 1 এ কে ছিল এখানে? এখান থেকে আমি কোন পার্টটা নিয়েছি? সিও। 4 এ এখানে কোন পার্টটা নিয়েছি বলো? NH। তাহলে এই ডেল্টা NH পজিটিভ কে এদিকে ডেল্টা নেগেটিভ, এখানে ডেল্টা নেগেটিভ, তাহলে বলো তো এটা একটা হাইড্রোজেন বন্ড। একইভাবে এর সিও এর NH এই তৈরি করলাম আবার একটা হাইড্রোজেন বন্ড। তাহলে এখানে বলো তো অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ড ছাড়া হাইড্রোজেন বন্ডটা গঠন হওয়ার পর আবার বলুন। এখানে যদি আমরা প্রথম অ্যামাইনো অ্যাসিড দেখো, এটা একটা যদি অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড হয় তাহলে তার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের কার্বনিল পার্টটা নিলাম সিও, আর 4 নম্বর অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এটা নিলাম একটা বেসিক অ্যামিনো অ্যাসিড যার কাছে একটা এক্সট্রা অ্যামাইনো গ্রুপ আছে। তাহলে এই হাইড্রোজেনটাকে এদিকে ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন, এইদিকে ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন শেয়ার করছে, আর যেহেতু শেয়ার করছে তাহলে এই বন্ডটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ড, কারণ হাইড্রোজেন বন্ডের সংজ্ঞা হচ্ছে যে যখন কোন একটা ইলেকট্রোপজিটিভ হাইড্রোজেনকে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমস গুলো শেয়ার করে তখন তাকে আমরা বলি হাইড্রোজেন বন্ডিং। তাহলে এখানে পেপটাইড প্লাস আর কোন বন্ড দিয়ে তার ইন্টারঅ্যাকশন করছে নিজেদের মধ্যে বলো? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড। তাহলে প্রাইমারি স্ট্রাকচারে ছিল শুধু পেপটাইড বন্ড। এখন আমরা এখানে পেপটাইড বন্ডের সঙ্গে সঙ্গে আরেকটা কোন স্ট্রাকচার দিয়ে দিয়েছি? হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন তাহলে বন্ড। যখনই তুমি দেখবে যে প্রোটিনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়ে গেছে তখন আমরা দেখবো প্রাইমারি থেকে কি হয়ে গেছে আস্তে আস্তে সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি মানে
সেখানে পেপটাইডের সঙ্গে সঙ্গে আর কি আছে? হাইড্রোজেন বন্ড। এবার এই Hydrogen জায়গাতে দেখো, bond. এই যে হাইড্রোজেন বন্ডিংটা, এটা আমরা একটা চেনের মধ্যে দিলাম না দুটো ডিফারেন্ট চেনের মাঝখানে দিলাম? একটা ইন্ট্রা হবে। একটা এটা যদি হয় তাহলে ইন্ট্রা না ইন্টার? ইন্ট্রা। So this is intra chain. ইন্ট্রা চেন হাইড্রোজেন বন্ডিং। আর এই যে স্ট্রাকচারটা আমরা পেলাম সেকেন্ডারি স্ট্রাকচারটা, এই সেকেন্ডারি স্ট্রাকচারটাকে আমরা বলি আলফা হেলিক্স। কি এর নাম? আলফা হেলিক্স। কে থাকে আলফা হেলিক্সে? মনে রাখবে, কেরাটিন প্রোটিন নিজেকে কোন ফর্মে রাখে? আলফা হেলিক্সে। আলফা হেলিক্সে। বোঝা গেল আলফা হেলিক্স? ক্লিয়ার? ইয়েস স্যার। ভেরি গুড। তবে মনে রাখবে আলফা হেলিক্স, এটা আমরা রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স নিয়েছি। আলফা হেলিক্সটা কিন্তু মেইনলি কোন ফর্মে সবথেকে বেশি স্টেবল? রাইট হ্যান্ডেড ফর্মে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আলফা হেলিক্স, একটা রাইট হ্যান্ডেড হেলিক্স মেইনলি। 2 হাইড্রোজেন বন্ডিং ঢুকবে। 3 এগুলো সব কোশ্চেন এক একটা। হাইড্রোজেন বন্ডিং ঢুকবে। 3 হাইড্রোজেন বন্ডিংটা কার সঙ্গে কার হবে? 1 নম্বরের সঙ্গে। রাইট হ্যান্ডেড কিভাবে বলে দিন? দেখো এটা তো রাইটে কয়েল করছে না, ক্লকওয়াইজ কয়েল করছে এটা। নেক্সট দেখো, একের সঙ্গে কার বন্ডিং হচ্ছে? হাইড্রোজেন বন্ডিং একের সঙ্গে 4। চারের। দিস ইজ কোশ্চেন, জানতে চাই একের সঙ্গে 4 এর বন্ডিং। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন এখান থেকে জানতে চাই যে এই যে একটা কয়েল করলে, এই যে একটা কয়েলিং এর মধ্যে কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে? আনসার ইজ 3.4। দেখো দুটো কমপ্লিট দুটো ইনকমপ্লিট। এই যে কয়েলটা টোটাল হচ্ছে দুটো কমপ্লিট দুটো ইনকমপ্লিট। টোটাল লেন্থটাকে টোটাল অ্যামিনো অ্যাসিড দিয়ে ভাগ করলে আমরা দেখবো যে মোটামুটি 3.4 করে আসে। তাহলে বলো, এটাও মুখস্থ রেখে দেবে এই ডেটাটা, যে একটা কয়েলে আলফা হেলিক্সে একটা কয়েলের মধ্যে একটা লুপের মধ্যে তুমি কতগুলো করে অ্যামাইনো অ্যাসিড পাবে অ্যাভারেজ? 3.4। আরেকবার বলুন। মুখস্থ করে ফেলো যে আলফা হেলিক্সে একটা কয়েলে একটা লুপের মধ্যে অ্যাভারেজ অ্যামিনো অ্যাসিডের সংখ্যা 3.4। স্যার ইন্টারচেনটা কেন বললেন? একজনের মধ্যে হলে তাকে ইন্ট্রাই বলে, ঠিক আছে? দুটো ডিফারেন্ট স্ট্রাকচারের মধ্যে হলে ইন্টার বলে। একই স্কুলের মধ্যে খেলা হলে তাকে ইন্ট্রা বলে। যদি দুটো পাশাপাশি স্কুলের মধ্যে খেলা হয় তার নাম ইন্টার স্কুল কম্পিটিশন। নেক্সট আবার দেখো, স্ক্রিনটা একটু নামান। নাও হয়ে গেছে। ওকে, নেক্সট আবার দেখো, তুমি এই যে সেকেন্ডারি স্ট্রাকচার তাকেই তুমি অন্য একটা ফর্মে দেখতে পাও। কিরকম? আমরা এটাকে একটা অ্যামাইনো অ্যাসিড দিচ্ছি, হ্যাঁ, এটা কার্বন, এক হাতে আর, এক হাতে এইচ, এক হাতে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এক হাতে অ্যামাইনো গ্রুপ। তাহলে এইভাবে আমরা সিম্পল ওয়েতে একটা অ্যামিনো অ্যাসিডকে দেখাতে পারি। সিম্পল ওয়েতে দেখো, এক হাতে আর, এক হাতে এইচ, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, অ্যামাইনো গ্রুপ। এক হাতে আর, এক হাতে এইচ, এক হাতে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, এক হাতে অ্যামাইনো গ্রুপ। এক হাতে আর, এক হাতে এইচ। তাহলে এগুলো কারা? এগুলো সিম্পল অ্যামাইনো অ্যাসিড, তাই না? এবার দেখো সেই অ্যামাইনো অ্যাসিড গুলোকে আমরা CONH CONH CONH, তাহলে এটা কি তৈরি হয়ে গেল? একটা প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন তৈরি হয়ে গেল, কারণ এটা পেপটাইড বন্ড, তাই না? এই যে পেপটাইড বন্ডটা দিয়ে আমি প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন তৈরি করলাম, তার উপরের এই এন্ডটাকে আমরা কি বলবো? কার্বক্সিলিক অ্যাসিড টার্মিনাল। নিচের এই এন্ডটাকে আমরা কি বলবো? অ্যামাইনো টার্মিনাল। ক্লিয়ার এভরিবডি? আমি দেখো আর একটা চেন নিচ্ছি পাশে। লেটস টেক RH CONH, RH CONH, RH CONH, RH CONH। বলো এটা কি বন্ড দিয়ে দিচ্ছি এবার? CONH CONH CONH। কি হয়ে গেল? পেপটাইড বন্ড। তাহলে এর এদিকটাও হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ,
এদিকটা হয়ে গেল অ্যামাইনো টার্মিনাল। বোঝা গেল? এবার দেখো সহজ একটা জিনিস, আমি বারবার বলছি, যার পাশে প্রচন্ড আওয়াজ হচ্ছে প্লিজ নিজেকে মিউট করে নাও। ভেরি গুড, থ্যাংক ইউ। দেখো এই যেটা এই ইলেকট্রোপজিটিভ হাইড্রোজেনটাকে এইদিকে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম অক্সিজেন শেয়ার করেছে, এইদিকে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নাইট্রোজেন শেয়ার করেছে। এই হাইড্রোজেনটাকে দেখো এই নাইট্রোজেন শেয়ার করলো, আবার এইটাকে এই অক্সিজেন শেয়ার করলো। একইভাবে আমরা, তুমি বুঝতে পারছো, এই জায়গাতে এটাকে শেয়ার করেছে, এই জায়গাতে এটাকে শেয়ার করেছে। তাহলে এখানেও অ্যামাইনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ড ছাড়া বলো তো হাইড্রোজেন বন্ডিং হয়েছে কিনা? পেপটাইড বন্ড প্লাস হাইড্রোজেন বন্ডিং। যদি এখানে পেপটাইড বন্ড প্লাস হাইড্রোজেন বন্ডিং হয়ে যায় তাহলে আমরা এই জায়গাটাকে 2 ডিগ্রি স্ট্রাকচার বলবো না বলবো না বলো? হ্যাঁ স্যার। বলবো। এবং এখানে বলো তো তুমি দেখে এই যে হাইড্রোজেন বন্ডিংটা, এই হাইড্রোজেন বন্ডিংটা দুটো ডিফারেন্ট চেনের মধ্যে হ্যাঁ কিনা? তাহলে এটাকে কি বলবে তুমি? ইন্টারচেন Inter. হাইড্রোজেন বন্ড, তাই তো? আন্তঃচেন হাইড্রোজেন বন্ড, আন্তঃশৃঙ্খল হাইড্রোজেন বন্ড। এই যে স্ট্রাকচারটা পেলে, এই স্ট্রাকচারটাকে আমরা বলি বিটা। আগেরটা ছিল আলফা, তাই এটা হচ্ছে বিটা প্লিটেড শীট স্ট্রাকচার। তুমি দেখবে এটাকে জেনারেলি আমাদের বইগুলোতে এইভাবে ডিনোট করা থাকে। দেখবে এইভাবে আমরা একটা প্রোটিন স্ট্রাকচারটাকে বোঝাই। চিনতে পারছো তোমরা এই ডায়াগ্রামটা? তোমাদের অনেক বইতে এই ডায়াগ্রামটা আছে, যেখানে বলতো এই যে সাইডটা, এই ল্যাডারের এই সাইডটা এবং এই সাইডটা তারা কি প্রকাশ করছে? প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন, তাই না? এই এন্ডটা কি প্রকাশ করছে? এটা একটা প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। আর মাঝখানে এই যেগুলো, এরা কারা বলো? দিস আর দ্য হাইড্রোজেন বন্ডস। এরা কারা বলো? দিস আর দ্য হাইড্রোজেন বন্ডস। আর এই টোটাল যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা বিটা প্লেটেড শীট। আর বিটা প্লেটেড শীটটা হচ্ছে কেমন স্ট্রাকচার? সেকেন্ডারি স্ট্রাকচার বা 2 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন। বলো বোঝা গেল জায়গাটা? ক্লিয়ার এভরিবডি? ভীষণ সহজ। তাহলে সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে আমরা দুটো পার্ট পেলাম, একটা হলো আলফা হেলিক্স আর একটা হলো বিটা প্লেটেড শীট। Beta. আলফা হেলিক্স আর একটা হচ্ছে বিটা প্লেটেড শীট। ভেরি গুড। নেক্সট, কারা থাকে এই ফর্মে? তোমরা রেশমের প্রোটিন পড়েছো, সিল্ক প্রোটিন। কি কি বলো দেখি, কার মনে আছে? ফাইব্রোইন আর সেরিসিন। ফাইব্রোইন এন্ড সেরিসিন। কি করে মনে আছে তোমাদের? একটা কোশ্চেন। কি বলছো? তাহলে ফাইব্রোইন এবং সেরিসিন, এই যে প্রোটিন গুলো দেখো, এই প্রোটিন গুলো কি ফর্মে আছে? বিটা প্লেটেড শীট ফর্মে আছে। ক্লিয়ার এভরিবডি? ক্লিয়ার এভরিবডি? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এবার দেখো আমরা কয়েলিং প্যাটার্নটাকে আরো একটু পাল্টাচ্ছি, আরো একটু সুপেরিয়র কয়েলিং করছি। তাহলে আমরা সেখান থেকে আস্তে আস্তে কোন স্ট্রাকচারের দিকে যাব বলো? দিস ইজ 3 ডিগ্রি স্ট্রাকচার। 3 ডিগ্রি স্ট্রাকচার। দেখো একটা প্রোটিনকে আমরা এই ফর্মে নিচ্ছি। লেটস টেক দিস ইজ দ্য প্রোটিন। লুক এট দিস প্রোটিন। হিয়ার ইট ইজ অ্যামাইনো টার্মিনাল, হিয়ার ইট ইজ কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখানে দেখো, লেটস টেক, এখানে আমি কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনিল গ্রুপ নিলাম, এখানে কোনো একটা অ্যামাইনো গ্রুপের NH নিলাম। দেখলাম এই ডেল্টা পজিটিভ হাইড্রোজেনটাকে ডেল্টা নেগেটিভ অক্সিজেন এবং নাইট্রোজেন শেয়ার করছে। তাহলে বলো তো এটাকে কি এখনো আমরা টারশিয়ারি স্ট্রাকচার বলতে পারি, না এখনো সেকেন্ডারি স্ট্রাকচার পর্যন্ত দেখতে পাচ্ছি? সেকেন্ডারি। কারণ হাইড্রোজেন বন্ডিং কোথায় হচ্ছিল? সেকেন্ডারি স্ট্রাকচারই হয়ে গেছে হাইড্রোজেন বন্ডিং। এবার দেখো এখানে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যার একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ CO- ফর্মে আছে। এখানে একজন আছে তার একটা বেসিক অ্যামিনো অ্যাসিড, তার অ্যামাইনো গ্রুপ NH3+ ফর্মে আছে। তাহলে বলো তো এদের মধ্যে একটা আয়নিক ইন্টারঅ্যাকশন হবে কিনা? হবে স্যার। অথবা আমরা
অথবা আমরা এটাকে বলছি ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, তাই না? ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে NH3 প্লাস, এখানে একটা নেগেটিভ চার্জ আছে CO মাইনাস, তাহলে তাদের মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে আয়নিক ইন্টারাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন। ওকে, তাহলে বলো এটা কি সেকেন্ডারি স্ট্রাকচারে এই কথা ছিল যে আয়নিক ইন্টারাকশন হবে? ছিল না। তারপর ধরো এখানে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যার নাম সিস্টেইন, আর এখানে একটা অ্যামিনো অ্যাসিড আছে যার নাম সিস্টেইন। তাহলে বলো তো তারা দুজন, তাদের কাছে তো সালফার আছে, তাহলে সেই সালফার দুটো দিয়ে বলো তো একটা ডাইসালফাইড বন্ড তারা তৈরি করবে কিনা? করবে। ডাইসালফাইড বন্ড। তাহলে ডাইসালফাইড বন্ড যে তৈরি হয়ে গেল, এটা কি কথা ছিল সেকেন্ডারি স্ট্রাকচারে? না স্যার। না। তাহলে তবু এটা হয়ে গেল। নেক্সট, এখানেই শেষ নয়, তুমি দেখলে এই জায়গাতে দেখি কার মনে আছে এইটা কোন অ্যামিনো অ্যাসিড, আমি শুধু আরটাকে লিখছি, দেখি এটা কোন অ্যামিনো অ্যাসিড কার মনে আছে? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর ধরো এখানে একটা অ্যামিনো অ্যাসিড আছে যার আরে আছে CH CH3 CH3, কে এটা? ভ্যালিন। এক্স্যাক্টলি। তাহলে বলো তো ভ্যালিনের আর এর জায়গাতে হাইড্রোকার্বন, ফিনাইলালানিনের আর এর জায়গাতে হাইড্রোকার্বন, তাহলে এরা দুজনেই নন পোলার গ্রুপ কিনা? তাহলে এই নন পোলার গ্রুপ যদি হয়, তাহলে বলো তো এই নন পোলার গ্রুপের মধ্যে একটা হাইড্রোফোবিক বা ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন হতে পারে কিনা? হতে পারে। হাইড্রোফোবিক বা ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন হচ্ছে। এই হাইড্রোফোবিক বা ভ্যান ডার ওয়াল ইন্টারাকশন যদি হয়, তখন এটাও কথা ছিল না 2 ডিগ্রিতে, তাহলে বলো তো 3 ডিগ্রি আসা মানে আমাদের কাছে পেপটাইড বন্ড হাইড্রোজেন বন্ড তো ছিলই, পেপটাইড বন্ড হাইড্রোজেন বন্ড তো ছিলই, সেটা ছাড়া বলো আর কি কি বন্ড এবার অ্যাপ্লাইড হয়েছে? হতে পারে আয়নিক ইন্টারাকশন, হতে পারে ডাইসালফাইড, ডাইসালফাইড ইন্টারাকশন, হতে পারে আরো কি বলো ভ্যান্ডারওয়াল। তাহলে যখন এত ইন্টারাকশন হয়ে গেছে, তখন কিন্তু দেখো যেই আমি সেকেন্ডারি স্ট্রাকচার মানে হাইড্রোজেন বন্ডিং এর থেকে বেশি আর কোন ইন্টারাকশন পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে তুমি তার নাম কি দিয়ে দেবে? 3 ডিগ্রি 3 ডিগ্রি স্ট্রাকচার, তাই তো, টারশিয়ারি। ধরো আমি তোমায় যদি বলি যে তোমরা প্রত্যেকে উলেন সুতোর বল দেখেছো তো প্রত্যেকে, হ্যাঁ। এবং এই সুতোর বলটা কখন তৈরি পসিবল বলো তো? তাদের মধ্যে ভীষণভাবে ইন্টারাকশন যদি না হয়, তাহলে কি এই বলটা তৈরি পসিবল? না স্যার। তাই না? তাহলে ধরো তুমি কোন একটা প্রোটিনকে দেখছো, এই সেই প্রোটিনটা, ধরো এরকম গেল ডিফারেন্ট ইন্টারাকশন এবার শুরু করেছে, সে দেখতে পাচ্ছ ডিফারেন্ট ইন্টারাকশন শুরু করেছে, এটা তার NH2 টার্মিনাল, এটা তার কার্বক্সিলিক অ্যাসিড টার্মিনাল। তাহলে এরকম এই ডিরেকশনে দেখো এই প্রোটিনটা ছিল, তাহলে মাঝখানে এত ফোল্ড হয়েছে কিসের জন্য বলো? ইন্টারাকশন তো, এত ফোল্ড কিসের জন্য? ইন্টারাকশন। তাহলে এই যে ইন্টারাকশন গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো একটা উলেন বল লাইক স্ট্রাকচার, তাই না? উলেন বল লাইক স্ট্রাকচার। তাহলে এক্সাক্ট এই প্রশ্নটা, এই লাইনটা পরীক্ষায় দিয়েছে আগে, যে যখন কোনো একটা প্রোটিনকে আমরা দেখব যে হলো উলেন বল লাইক স্ট্রাকচার, তখন সেটা কোন ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন আছে? 3 ডিগ্রি স্ট্রাকচার। এবং দেখো বল মানে গ্লোবিউল তো, তাহলে তোমরা বুঝতে পারছো আগে আমি বলেছিলাম যে গ্লোবিউলিন প্রোটিন হচ্ছে কেমন প্রোটিন? গ্লোবিউলিন প্রোটিন হচ্ছে 3 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন। ওকে, তাহলে গ্লোবিউলিন প্রোটিন, এক নম্বর অপশন, গ্লোবিউলিন প্রোটিন ইজ অপশন 1 সিম্পল প্রোটিন, অপশন 2 3 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন, অপশন 3 helps in defense system in human's body, 4 all are correct answer. All are correct. কেন আমি প্রশ্ন করলে সবই কারেক্ট বল? 3 ডিগ্রি স্ট্রাকচারের প্রোটিন। তাহলে 3 ডিগ্রিটা তো ঠিক আছে। গ্লোবিউলিন প্রোটিন তো সিম্পল প্রোটিন না। হ্যাঁ, ডেফিনেটলি সিম্পল প্রোটিন। হ্যাঁ। তাহলে গ্লোবিউলিন প্রোটিন হচ্ছে একটা সিম্পল প্রোটিন, গ্লোবিউলিন প্রোটিন হচ্ছে 3 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন, এবং তোমরা প্রত্যেকে ইমিউনোগ্লোবিউলিন কে চেনো না? ইমিউনোগ্লোবিউলিন, তাহলে ইমিউনোগ্লোবিউলিন তার মানে এটা তো ডিফেন্সে হেল্প করে না, করে না? হ্যাঁ করে। তাহলে আনসার কি? অল অফ দ্য অ্যাবাভ। আনসার ইজ অল অফ দ্য অ্যাবাভ। বুঝেছো?
হ্যাঁ স্যার এক্সাম্পল কে এই এক্সাম্পলটা একদম ভুলবে না মায়োগ্লোবিন মায়োগ্লোবিন ওকে কোথায় আছে মাসলে সব থেকে বেশি পরিমাণ যে মাসল আছে তাকে আমরা কি বলি রেড মাসল তাই না মায়োগ্লোবিন তাহলে বলো প্রত্যেকে 3D স্ট্রাকচার প্রত্যেকে টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন ক্লিয়ার হয়েছে হ্যাঁ স্যার তাহলে বলো তো টারশিয়ারি স্ট্রাকচার সেকেন্ডারি প্রাইমারি থেকে অনেক বেশি অ্যাক্টিভ তো মানে ফাংশনাল অনেক বেশি ফাংশনাল হুম। আর সেকেন্ডারি টারশিয়ারি স্ট্রাকচার বলতে স্ট্রাকচারটা অনেক বেশি স্টেবলও কিনা ভেরি গুড কিছু কিছু প্রোটিন দেখো তারা এখানেও সন্তুষ্ট নয় তাদের আবার আরো তারা মডিফাই করে নিজেকে কি সেটা 4 ডিগ্রি স্ট্রাকচার 4 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন কে একটা এক্সাম্পল বলো তাহলে সেখান থেকে তোমাকে ডেসক্রিপশনে যেতে সুবিধা হবে হিমোগ্লোবিন বলো তো হিমোগ্লোবিনের প্রোটিন কোন পার্টটা গ্লোবিন গ্লোবিন এই গ্লোবিন প্রোটিন এখানে কি একটা পলিপেপটাইড আছে না মোর দ্যান ওয়ান পলিপেপটাইড আছে মোর দ্যান ওয়ান এবং More মোর than দ্যান ওয়ান এবং দেখো এই যে মোর দ্যান ওয়ান সেই মোর দ্যান ওয়ান পলিপেপটাইড কি সিমিলার টাইপ অফ পলিপেপটাইড না ডিফারেন্ট টাইপ অফ পলিপেপটাইড আলাদা আলাদা ভেরি একটা গুড আলফা দেখো দুটো আলফা আর দুটো বিটা ভেরি গুড আর দুটো বিটা তাহলে এটাই হচ্ছে গল্প কখন আমরা বলবো 4 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন when more than one হেটেরোপলিপেপটাইড মানে ডিফারেন্ট টাইপ অফ পলিপেপটাইড তাই তো হেটেরোপলিপেপটাইড ইন্টারঅ্যাক্টস বা ইন্টারাকশন টেক্স প্লেস তাহলে যখন মোর দ্যান ওয়ান হেটেরোপলিপেপটাইড ইন্টারঅ্যাক্ট করে নিজেদের মধ্যে তখন আমরা যে স্ট্রাকচারটাকে নাম দিই দ্যাট ইজ নেমড অ্যাজ 4 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন যেমন হিমোগ্লোবিনকে আমরা পাবো 4 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন তোমাকে বললো অ্যাকর্ডিং টু দেয়ার স্টেবিলিটি সাজাও কি কি হবে অ্যাকর্ডিং টু স্টেবিলিটি 4 3 2 1 ভেরি গুড 4 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি বললো অ্যাকর্ডিং টু ফাংশনালিটি 3 দিয়ে 4 ডিগ্রি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি বলো ক্লিয়ার এভরিবডি ইয়েস স্যার তাহলে আমরা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এবং কোয়াটারনারি স্ট্রাকচার অফ প্রোটিন কি জিনিস বুঝলাম নাকি বুঝলাম না বলো বুঝলাম স্যার তোমাকে বললো যে which of the following structure is the most stable form of protein 1 2 3 4 ডিগ্রি স্ট্রাকচার মোস্ট স্টেবল হচ্ছে 4 4 ডিগ্রি degree কোশ্চেন structure. এসছে এটা আগে কোন একটা পরীক্ষায় আমি দেখেছি যে সবথেকে বেশি স্টেবল হচ্ছে 4 ডিগ্রি ওকে নেক্সট এবার দেখো এই যে প্রোটিন গুলোকে তুমি নিয়েছো প্রোটিন গুলো তোমার বডিতে ডেফিনেটলি কোনো কাজ না করলে তুমি তাকে আর এমনি এমনি পুষে রাখছো কি কি কাজ করে ডিরেক্টলি কিন্তু কোশ্চেন আসে এখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা ফাংশন অফ প্রোটিন বোর্ড এক্সাম হলে তোমার কাজটা একটু কঠিন হতো কিন্তু নিট এক্সামে তোমার কাজটা সহজ কারণ তোমাকে তো জানতে চাইবে এইটা 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 নাকি এইটা তাহলে সেটা কিন্তু তোমার মনে রাখাটা রিলেটিভলি অনেক সহজ কাজ তাহলে ফাংশন অফ প্রোটিন আমি তোমাকে কতগুলো ফাংশনের কথা বলি তুমি বলবে কোন প্রোটিনটা এই কাজে তোমাকে হেল্প করছে প্রথমে যদি বলি তুমি বলো তো গ্রোথ ফ্যাক্টরের নাম শুনেছো গ্রোথ ফ্যাক্টর গ্রোথ ফ্যাক্টরস ওকে GFs দ্যাট ইজ মিন গ্রোথ ফ্যাক্টরস তাহলে গ্রোথ ফ্যাক্টর যারা তারা কি করতে পারে বলো তো গ্রোথ ফ্যাক্টর রিলিজিং এর মাধ্যমে সেল ডিভিশনটাকে প্রমোট করতে পারে হ্যাঁ আর সেল ডিভিশন প্রমোট করা মানে আমি বলতে পারি কোনো একটা জায়গাতে টিস্যু ধরো সে কোনোভাবে উন্ড হয়েছে তাহলে উন্ড হিলিং এর জন্য রেসপন্সিবল বা টিস্যু রিপেয়ারিং এর জন্য রেসপন্সিবল ডিফারেন্ট টাইপ অফ গ্রোথ ফ্যাক্টর এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস তাহলে এই গ্রোথ ফ্যাক্টর এবং তার সঙ্গে সঙ্গে কি বলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস TFs এরা কি করে টিস্যু রিপেয়ারিং এ হেল্প করে কিসে হেল্প করে বলো টিস্যু রিপেয়ারিং এ তোমাকে হেল্প করতে পারে ভেরি গুড নেক্সট তাহলে কারা করে এই কাজটা টিস্যু রিপেয়ারিং এ হেল্প করে কোন প্রোটিন বলো গ্রোথ ফ্যাক্টরস এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস নেক্সট বলো তো মাসল কন্ট্রাকশনে প্রোটিন কে হেল্প করতে পারবে না মাসল কন্ট্রাকশনে কে বলো অ্যাক্টিন মায়োসিন অ্যাক্টিন মায়োসিন ট্রপোমায়োসিন তাই না
ট্রোপোমায়োসিন, ট্রপোনিন, এরা প্রত্যেকে। নেক্সট, তারপর বলো আমরা কি প্রোটিনকে হরমোন হিসাবে ইউজ করতে পারি? প্রোটিন হরমোন, তাই না? তোমরা জানো যে ন্যাচারালি আমরা হরমোনকে দুটো গ্রুপে ভাগ করি, গ্রুপ 1 হরমোন আর গ্রুপ 2 হরমোন। দেখি কে বলতে পারে গ্রুপ 1 কারা, গ্রুপ 2 কারা? এনিওয়ান? 1 কারা, গ্রুপ 2 কারা? ট্রপোনিন, TROPONIN, ট্রপোনিন। ওকে, গ্রুপ 1 কারা? ইয়েস, ঠিকই বলেছো। গ্রুপ 1 হচ্ছে স্টেরয়েড, আর গ্রুপ 2 হচ্ছে কি হরমোন? প্রোটিন হরমোন, তাই না? তাহলে গ্রুপ 2 হরমোন যারা, তাহলে কিছু প্রোটিন হরমোন হিসাবেও কাজ করতে, যেমন বলো ইনসুলিন, গ্লুকাগন, এরা। তাহলে কিছু কেউ আছে যারা তোমাকে হরমোন হিসাবেও ফাংশন করাচ্ছে। ওকে, নেক্সট, এনজাইম ম্যাক্সিমাম বা সমস্ত প্রোটিনের দু একটাকে বাদ দিয়ে এনজাইম, ধরো ট্রিপসিন, আমি এক্স্যাক্টলি এটা নিলাম কেন, তোমার এনসিইআরটি শুধু এটার কথা বলেছে সেই জন্য। ট্রিপসিন, পেপসিন, এই যে জায়গাগুলো আছে, ইনফ্যাক্ট সবাই প্রোটিন। একটা নন প্রোটিন এনজাইমের এক্সাম্পল বলো। নন প্রোটিন এনজাইমের এক্সাম্পল বলো। রাইবোজাইম, এটা প্রোটিন নয়, এটা কেমন নেচার? নিউক্লিক অ্যাসিডের নেচার, আরএনএ, তাই না? এটা আরএনএ। তাহলে প্রোটিন হিসেবে কাজ করতে, এনজাইম হিসেবে কাজ করতে পারে প্রোটিন। তুমি জানো সমস্ত প্রোটিন, সমস্ত এনজাইমই প্রোটিন। একটাকে আমরা বাদ দিয়ে রাখলাম, কে? সেটা প্রোটিন নয়, রাইবোজাইম। ঠিক আছে, তাহলে এনজাইম হিসেবে কাজ করেছে। নেক্সট, বলো তো ব্লাড ক্লটিং এর জন্য তুমি কি প্রোটিনকে ব্যবহার করাবে? তাই না? অনেকগুলো তোমরা বলতে পারবে, ফাইব্রিনোজেন, থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোসিন, প্রোথ্রম্বিন, এরা সবাই। চলো নেক্সট, তাহলে ব্লাড ক্লটিং এর জন্য, ব্লাড কোয়াগুলেশনের জন্য আমরা কিন্তু প্রোটিনকে ব্যবহার করছি। ঠিক আছে, নেক্সট, তারপর বলো তো ট্রান্সপোর্টের জন্য কি আমরা ব্যবহার করতে পারি প্রোটিনকে? করি তো। বলো কি? হিমোগ্লোবিন কাকে ট্রান্সপোর্ট করছে? ট্রান্সপোর্ট করছে, কার্বন ডাইঅক্সাইডকে ট্রান্সপোর্ট করছে। আচ্ছা, কাকে বেশি ভালোবাসে, কার্বন ডাইঅক্সাইডকে না অক্সিজেনকে? কার্বন ডাইঅক্সাইড। তার থেকে বেশি ভালোবাসে কাকে? কার্বন মনোক্সাইড কে? অক্সিজেন। অক্সিজেন সবথেকে কম ভালোবাসে, অক্সিজেন মনোক্সাইড সবথেকে কম ভালোবাসে, তাই না? কার্বন মনোক্সাইড কে সবথেকে বেশি ভালোবাসি। ভেরি গুড। তাহলে কার্বন মনোক্সাইডকে সবথেকে বেশি ভালোবাসে, তারপর কার্বন ডাইঅক্সাইড, তারপর দেখেছো হিমোগ্লোবিনের চয়েস, দেখেছো? সব থেকে খারাপটাকে সব থেকে বেশি পছন্দ। অবশ্য হিমোগ্লোবিন কেন, সবারই এই জিনিসটা হয়ে থাকে। চলো এদিকে বেশি কনসেন্ট্রেট না করাই ভালো। নেক্সট, আমরা যদি কিছু প্রোটিনকে বলো তো স্টোরেজের কাজে ব্যবহার করতে পারি কিনা? স্টোরেজ। আচ্ছা, ট্রান্সপোর্টে হিমোগ্লোবিনের সঙ্গে সঙ্গে তোমরা আরো একটা মলিকিউলকে দেখে রাখবে, এনসিইআরটি বলেছে, দ্যাট ইজ গ্লুট4। গ্লুট4 কি জিনিস? গ্লুট4 এটা একটা গ্লুকোজের ট্রান্সপোর্টার, তাই না? গ্লুকোজের ট্রান্সপোর্টার। এবং কি করে গ্লুকোজের ট্রান্সপোর্টারটা? এটা হচ্ছে অ্যাবজর্পশনে হেল্প করে, গ্লুকোজের অ্যাবজর্পশন। তাহলে যদি গ্লুকোজের অ্যাবজর্পশনে হেল্প করে, মনে রাখবে গ্লুট4 এমন একটা ট্রান্সপোর্টার, দিস ইজ নেমড অ্যাজ ইনসুলিন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার। ইনসুলিন ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টার। তার মানে কি? ইনসুলিন কি কাজ করে বাবা? ইনসুলিন কি কাজ করে বলো? ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেয়। গ্লুকোজ কমিয়ে ভেরি গুড। তাহলে ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেবে। তাহলে যদি ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেয়, গ্লুকোজটাকে তো উড়িয়ে কোথাও দিয়ে দেবে না, পিসি সরকারের মতো। গ্লুকোজটাকে কি করবে? গ্লাইকোজেন রূপে স্টোর করে রাখবে। তাহলে এই ধরো ব্লাড ভেসেল, এই ধরো সেল আছে, তাহলে এখানে যে গ্লুট4 গুলো আছে, এখান দিয়ে সে গ্লুট4 দিয়ে সেটাকে সেলের মধ্যে পাঠিয়ে দিল। তাহলে সেলের মধ্যে যদি পাঠিয়ে দেওয়া হয়, এবার তারপর তার ইচ্ছে সে সেটাকে গ্লাইকোজেন করে রাখবে নাকি সে সেটাকে ভেঙে এনার্জি তৈরি করবে, ওটা সেলের ইচ্ছে। কিন্তু আলটিমেটলি বলো তো ব্লাডের মধ্যে ভিড় করাটাকে বন্ধ করা গেল তো?
তাহলে ইনসুলিন কি করে, ওই গ্লুট4টাকে খুলতে সাহায্য করে। ইনসুলিনের রোল কি, ইনসুলিন ওই গ্লুট4টাকে খুলে দিল। তুমি দেখবে যে যখন ডায়াবেটিস হয় কোনো একটা পেশেন্টের, তখন ডাক্তারবাবু তাকে বলেন সকালে ঘুম থেকে উঠে দৌড়তে বেরোবেন। বলে বলে কেন করতে বলেন? কারণ এক্সারসাইজ করলে মনে রাখবে এই যে গ্লুট4 ট্রান্সপোর্টার গুলো আছে না, এই গ্লুট4 ট্রান্সপোর্টার গুলো এক্সারসাইজ করলেও খোলে। তাহলে যে এক্সারসাইজ করলে খুললো, বলতো সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গ্লুকোজ আস্তে আস্তে ঢুকে পড়লো সুরসুর করে সেলের মধ্যে, তাই না? আর যেই সেলের মধ্যে ঢুকে পড়লো, ব্লাড গ্লুকোজ লেভেল দেখো কমে গেল। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। গ্লুট4 কিন্তু একটা ট্রান্সপোর্টার হিসেবে আমরা ব্যবহার করছি। কাকে ট্রান্সপোর্ট করছে? গ্লুকোজকে ট্রান্সপোর্ট করছে। কোত্থেকে কোথায় ট্রান্সপোর্ট করছে? ইন্টেস্টাইন থেকে কোথায় ট্রান্সপোর্ট করছে বলো? ইন্টেস্টিনাল সেলের মধ্যে। ইন্টেস্টাইন থেকে কোথায় বলো? কোথায় ট্রান্সপোর্ট করছে বলো? ইন্টেস্টিনাল সেলের মধ্যে। ইন্টেস্টিনাল সেল। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, নেক্সট। তাহলে আমরা স্টোরেজ হিসাবে এটাকে কাজ করালাম, ঠিক আছে? স্টোরেজ হিসাবে, সরি, আমরা ট্রান্সপোর্ট হিসাবে কাজ করালাম। এবার বলো তো স্টোরেজ হিসাবে আমরা কাজ করাতে পারি কিনা কাউকে? কোন মলিকিউলকে স্টোর করব? স্টোরেজ। ধরো আমরা যদি ফেরিটিন নিই, তোমরা যারা কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো করে পড়েছো, একটু ডিটেলে পড়েছো ক্লাস 11-12-এ, কারণ নিটে তো কেউ আর ডিটেলে পড়তে চায় না, যত ডিটেলে পড়া সেটা ক্লাস 11 আর 12-এই পড়ে নিতে হয়। তাহলে ফেরিটিন প্রোটিনটা দেখবে এটা কাকে স্টোর করে জানো? আয়রনকে স্টোর করে, লোহাকে স্টোর করে ফেরিটিন, ঠিক আছে? নেক্সট, ডিফেন্সে হেল্প করবে, হ্যাঁ কি না বলো? ডিফেন্স করবে। ডিফেন্স হেল্প করবে। গ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন, হু ইজ দ্যাট? অ্যান্টিবডি। ইমিউনোগ্লোবিউলিনটাকে অ্যান্টিবডি। ক্লিয়ার? নেক্সট বলো তো এই একটা কোষ, তাদের মাঝখানে সাপোর্ট দেওয়ার জন্য এই যে ইন্টারসেলুলার গ্রাউন্ড ম্যাটেরিয়াল, এখানে কে কাজ করতে পারে বলো তো? কোলাজেন কাজ করতে পারে কিনা? তাহলে আমরা এটাকে সাপোর্ট হিসেবে ধরে নিচ্ছি। সো সাপোর্টিভ ফাংশন কে রান করে? সাপোর্টিভ ফাংশন কে রান করে? কোলাজেন, ইলাস্টিন এরা। স্যার ডিফেন্স আগে বলুন। ডিফেন্স মানে বাইরে থেকে কোনো প্যাথোজেন যদি ঢোকে, সেই প্যাথোজেনের বিরুদ্ধে ডিফেন্স সিস্টেম যেটা, ঠিক আছে? তাহলে কোলাজেন, ইলাস্টিন এগুলো হচ্ছে সাপোর্টিভ ফাংশন হিসেবে কাজ করছে। ক্লিয়ার? তারপর তোমরা আইসক্রিম খাচ্ছ, আইসক্রিমের মধ্যে যে সুইটেনিংটা, মিষ্টি যেটা, এটা তো ডেফিনেটলি কোনো না কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়। তাহলে আমরা এরকম সুইটেনার হিসেবে ব্যবহার করি একটা কেমিক্যালকে, একটা প্রোটিনকে, তার নাম মোনেলিন। তাহলে সুইটেনার হিসাবে আমরা কাকে ব্যবহার করছি? মোনেলিন প্রোটিন, কারণ এর সুইট ইনডেক্স অনেক বেশি। মোনেলিন, MONELLIN, মোনেলিন, কারণ মোনেলিনের সুইট ইনডেক্স খুব বেশি। বলো বুঝলে? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি কিছু স্পেসিফিক প্রোটিন যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, সেরকম কিছু স্পেসিফিক প্রোটিনকে আমরা নিয়ে নিলাম। এইভাবে দেখো, যদি মাঝখানে কোনো একটা জায়গা ভুলে যাও যে আদৌ এটা প্রোটিন কিনা, তাহলে আমি তোমাকে এই জায়গা দিয়ে মনে রাখতে পারবো। তোমরা প্রত্যেকে MSD কে চেনো? মহেন্দ্র সিং ধোনি, তোমাদের ফেভারিট খুব, তাই না? ও MSD অফ মুর্শিদাবাদ আছে। তাহলে মহেন্দ্র সিং ধোনি হেডস, স্যার আমাদের বাড়ি। আচ্ছা আমাদের বাড়ি। ওকে, ইস্ট বেঙ্গল কে চেনো? একটা ফুটবল ক্লাব কলকাতাতে আছে। হ্যাঁ। কিসের জন্য? কারণ তারা খুব মারামারি করে খেলে, ধরো ফর রাফ ট্যাকটিক। তাহলে MSD দেখো, এম ফর মাসেল কন্ট্রাকশন, কে হেল্প করতে পারে তোমরা জানো মাসেল কন্ট্রাকশনে, তাই তো? এস ফর দেখো তিনটে ফাংশন আছে, সাপোর্টিভ, কে নাম বলো? সাপোর্টিভ কে? কোলাজেন, ইলাস্টিন, সুইটেনার নাম বলতে থাকো। সুইটেনার, মোনেলিন, ভেরি গুড। স্টোরেজ নাম বলো, কে? ফেরিটিন। বাহ। ডি ফর ডিফেন্স বলো, কে? ডিফেন্স কে? ইমিউনোগ্লোবিউলিন। হেডস এর H ফর হরমোন বলো, কে? ইনসুলিন গ্লুকাগন। ই ফর এনজাইম বলো, কে? পেপসিন, ট্রিপসিন, মানে এ বাদ দিয়ে, তোমার রাইবোজাইম বাদ দিয়ে।
বি ফর ব্লাড ক্লটিং, কে কে দু একটা নাম বলো, ব্লাড ক্লটিং। ফাইব্রিন ফরটা এমনি ট্রিক বানাতে ব্যবহার করা হয়েছে। আর ফর রিপেয়ারিং, বলো কি রিপেয়ার করবে? টিস্যু রিপেয়ার। বন্ডেড হ্যাঁ, ভেরি গুড। আর রিসেপ্টর হিসেবেও কাজ করতে পারে, তাই না? কিছু প্রোটিন রিসেপ্টর, যেমন তোমরা জিপিসিআর এর নাম শুনেছো, জি প্রোটিন কাপল রিসেপ্টর, এটা একটা প্রোটিন হরমোনের রিসেপ্টর, এটা একটা প্রোটিন হরমোন রিসেপ্টর। ওকে, নেক্সট ট্যাকটিকের টি ফর কি বলো? ট্রান্সপোর্ট। কে ট্রান্সপোর্ট করবে বলো? হিমোগ্লোবিন। আর কে বলো? আমরা কি বললাম? হিমোগ্লোবিন এবং গ্লুট4। গ্লুট4, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে প্রোটিনের ফাংশন গুলো ক্লিয়ার? তাহলে আমি তোমাকে কতগুলো জায়গা বলছি, বলো এই জায়গাগুলো তোমাদের প্রত্যেকের ক্লিয়ার কিনা। আমরা প্রত্যেকে অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ডিটেল আইডিয়া ক্লিয়ার হয়েছে আমাদের? অ্যামিনো অ্যাসিডটাকে জুড়লাম যখন, সেই পলিপেপটাইড ফরমেশন সেটুকু ক্লিয়ার হয়েছে সবার? প্রোটিনের টাইপ, দ্যাট ইজ সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন এবং ডিরাইভড প্রোটিন ক্লিয়ার? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি প্রোটিন ক্লিয়ার? তারপর ফাংশন অফ প্রোটিন ক্লিয়ার, বলো ক্লিয়ার এভরিবডি? দেখো যদি এই জায়গাটা ক্লিয়ার হয়, আমি একটু তোমাদের বইতে যেতে চাইবো। স্যার বোর্ডটা একটু দেখাবেন? স্যার বোর্ডটা একটু দেখান। দেখো দেখাবো, ওয়েট। জানি না নতুনটা দেবে নাকি পুরনোটা। পুরনোটা দেয়। স্যার গ্রুপ 2 হরমোন মানে প্রোটিন হরমোন গুলো? গ্রুপ 2 মানে প্রোটিন, গ্রুপ 1 মানে স্টেরয়েড। স্টেরয়েড কারা? স্টেরয়েড কারা? যারা কোলেস্টেরল ডেরিভেটিভ, যারা কোলেস্টেরল থেকে তৈরি হয়। ওকে চলো দেখো প্রোটিনে কি লেখা আছে, আমি আরেকবার বলছি লাস্ট টাইম, প্লিজ ভীষণ অসুবিধা হচ্ছে, যার পাশে আওয়াজ হচ্ছে প্লিজ নিজেকে মিউট করে নাও। দিস ইজ দ্য থার্ড টাইম আই এম স্পিকিং, প্লিজ। চলো তাহলে কি বলা আছে একটু প্রোটিনটা আমরা একটুখানি পড়ে নেওয়ার চেষ্টা করি। তোমাদের লাউডস্পিকার অন করার বা মাইক্রোফোন অন করার কোনো প্রয়োজন নেই, শুধু শুনলেই চলবে। ওকে দেখো বলা হচ্ছে প্রোটিনস আর পলিপেপটাইড, তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি হয়েছে, তাই পলিপেপটাইড। দে আর লিনিয়ার চেন অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্কড বাই পেপটাইড বন্ড অ্যাজ শোন ইন ফিগার 9.3। তোমাদের ফিগার 9.3 দেখার দরকার নেই, তোমরা ডেফিনেটলি বুঝে গেছো যে কিভাবে পেপটাইড বন্ডটা তৈরি হয়েছে। ইচ প্রোটিন ইজ আ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড as there are 20 types of amino acids, যেমন কিছু এক্সাম্পল বলেছে, তোমরা সব 20 টাইপই জানো। A protein is a heteropolymer and not a homopolymer. Clear লাইনটা? A homopolymer has only one type of monomer repeating n number of times. তাহলে অনেকগুলো বার সে রিপিট করবে কিন্তু মনোমারটা একই, ঠিক আছে? এটা হচ্ছে হোমোপলিমার। This information about the amino acid content is important as later in your nutrition lesson you will learn that certain amino acids are essential for our health. তোমরা জানো amino acid কারা essential for our health? Okay, and they have to be supplied through our diet. তাহলে এই সমস্ত অ্যামিনো অ্যাসিড গুলো তাহলে তাদেরকে আমাদের ডায়েটের মাধ্যমে নিতে হবে। ওকে, তাদেরকে ডায়েটের মাধ্যমে নিতে হবে। তোমরা চেনো সেগুলো কাকে? কে কে সেগুলো জানো তোমরা? টিভি টিল 8 PM। ভেরি গুড, 8 PM। ভেরি গুড। হেন্স তোমরা কি 8টার পরে টিভি দেখো? আর ওটা শুধু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের জন্য না, ওটা তোমরা একটা লেসন হিসেবেও নিতে পারো। নেক্সট, ডায়েটারি প্রোটিন আর দ্য সোর্স অফ এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস। তাহলে বলো ডায়েটের মাধ্যমে নিতে গেলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডকে শুধুমাত্র ডায়েটারি প্রোটিনের সোর্স ছাড়া অন্য কোনো জায়গাতে তুমি পাবে না, বডি তৈরি করতে পারবে না। Therefore, amino acids can be essential or non-essential. The latter are those which our body can make, while we got essential amino acids through diet or food. তোমরা বুঝতে পারছো একই জিনিস বারবার বলতে চাইছে। একটা শব্দ আমি তোমায় একটু জানিয়ে রাখতে চাইবো, বলো তো ফার্স্ট ক্লাস প্রোটিন, সেকেন্ড ক্লাস প্রোটিন আর থার্ড ক্লাস প্রোটিন কাকে বলে? স্যার ফার্স্ট ক্লাস প্রোটিন ফিশ, মিট। তার মানে অ্যানিমাল প্রোটিন, তাই তো? হ্যাঁ স্যার। কেন বলছো তাকে ফার্স্ট ক্লাস?
কারণ এখানে 8টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সবগুলো আছে। ঠিক আছে, কারা? অ্যানিমাল প্রোটিন, অ্যানিমাল প্রোটিন। ওকে, সেকেন্ড ক্লাস কি? এখানে ফিউ, সবগুলো নেই, 8টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে কিছু আছে, পুরোটা নেই, তখন তার নাম সেকেন্ড ক্লাস প্রোটিন। কে? প্লান্ট প্রোটিনস, প্লান্ট প্রোটিনস। আর থার্ড, এর মধ্যে নো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, মানে তুমি এটা খেতেও পারো, নাও খেতে পারো, এটা তোমার লাক্সারি না নেসেসিটি? তার মানে এটা লাক্সারি না নেসেসিটি? লাক্সারি। লাক্সারি, লাক্সারি, ভেরি গুড, ভেরি গুড। এটা লাক্সারি, নেসেসিটি নয়। তাহলে কে এটা? তোমরা ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে খাও না, জ্যাম, হ্যাঁ স্যার। ওই জ্যামটা হচ্ছে থার্ড ক্লাস প্রোটিন, ওর মধ্যে কোনো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নেই। ওকে, নেক্সট, প্রোটিন ক্যারি আউট মেনি ফাংশন ইন আওয়ার লিভিং অর্গানিজম। কি কি একটা লিস্ট করেছে, দেখো সব তোমরা চেনো কিনা? কোলাজেন, ইন্ট্রাসেলুলার গ্রাউন্ড সাবস্টেন্সেস, ট্রিপসিন, এনজাইম, ইনসুলিন। প্রোটিন বলো, ইনসুলিন কাজ করতে গেলে কার দরকার পড়ে? জিঙ্ক, মনে রাখবে। ইনসুলিনের কাজ করতে গেলে কাকে চাই? জিঙ্ক চাই। অ্যান্টিবডি, তার মানে আইজি, ইমিউনোগ্লোবিউলিন, তোমরা চেনো। রিসেপ্টর, স্মেল, টেস্ট, হরমোনের রিসেপ্টর, যেমন একটা রিসেপ্টরের নাম বললাম জিপিসিআর, মনে পড়ছে? জি প্রোটিন coupled, প্রোটিন হরমোন রিসেপ্টর। very good, this is a protein hormone receptor. আর প্রোটিন হরমোন রিসেপ্টর হলে সেই রিসেপ্টর সেলের ভেতরে থাকবে না প্লাজমা মেমব্রেনের উপরে থাকবে? বলো। ভেরি গুড, কারণ সেল মেমব্রেন যেটা, সেল মেমব্রেনে আছে লিপিড ম্যাক্সিমাম, তাই আমরা যদি স্টেরয়েড হরমোন হয় তাহলে সেল তাকে ভেতরে আসতে বলে, চলে এসো চলে এসো আমার ঘরের মধ্যে এসে বসো। কিন্তু যদি প্রোটিন হরমোন হয় তাকে কি চেনে সেল? সেল মেমব্রেন লিপিড আছে না বেশি। স্যার। তাহলে সে তখন চেয়ারটা নিয়ে বাইরে দেবে যে আপনি এখানে বসুন, ঠিক আছে, তাকে তার বেডরুমে ঢুকতে দেবে না। গ্লুট4 কি? গ্লুট4 এটা একটা গ্লুকোজের ট্রান্সপোর্টার। তাহলে এই সমস্ত ফাংশন গুলোর কথা এখানে বলতে চাই। যদি একটা স্ক্রিনশট নেওয়ার দরকার থাকে ঝটপট নাও, আমি এগোবো, আর যদি না দরকার থাকে ছেড়ে দাও। ওকে, চলো নেক্সট। ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা যতই বিরক্ত হও, যত বিরক্ত হবে আমি তত বেশি বার বলবো। আর ইউ বিপি রুবিস্কো, যেটা রাইবোজ বিসফসফেট কার্বক্সিল অক্সিজেনেস, দিস ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন আর্থ বা ইন হোল বায়োস্ফিয়ার। আর যদি শুধু অ্যানিমাল বলে কে, সেটা কোলাজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্রোটিন ইন অ্যানিমাল। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে আমরা প্রোটিনের কিছুটা স্ট্রাকচার পেলাম। এবার দেখো টোটাল বা ডিরেক্ট আমরা স্ট্রাকচার অফ প্রোটিনকে যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে সেটাকে আমরা এই জায়গাতে পাবো। দেখো কি বলতে চেয়েছে, আমি একটুখানি পড়ি। বলেছে যদি ইনঅর্গানিক কম্পাউন্ড তুমি স্টাডি করতে চাও, NaCl, MgCl2, তাহলে সেটা জাস্ট মলিকুলার ফর্মুলা দিয়ে তুমি স্টাডি করতে পারবে। অর্গানিক কেমিস্টরা তারা আবার এটাকে কিসে স্টাডি করে? কিভাবে? 2D স্ট্রাকচার দিয়ে, তাই না? বেনজিন, ন্যাপথ্যালিন, এগুলো। ফিজিসিস্ট যারা, তারা আবার একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করতে পারে। কিন্তু বায়োলজিস্টরা যখন প্রোটিনের স্ট্রাকচার অ্যানালিসিস করলো তখন কতগুলো লেভেলে তাকে অ্যানালিসিস করেছে? 4টে লেভেলে। The sequence of levels. amino acid, that is positional information in a protein, which is first amino acid, which is second, এইভাবে তুমি পরপর পরপর যদি দেখতে থাকো তাহলে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। ঠিক আছে, আর প্রোটিন ইজ ইমাজিনড অ্যাজ আ লাইন, তাই না? তার মানে লিনিয়ার স্ট্রাকচার। লেফট রিপ্রেজেন্ট বাই ফার্স্ট অ্যামিনো অ্যাসিড, রাইট রিপ্রেজেন্ট বাই লাস্ট অ্যামিনো অ্যাসিড। তার মানে যেটা প্রথম অ্যামিনো অ্যাসিড সেটা অ্যামাইনো গ্রুপ আছে সেখানে ফ্রি, লাস্ট অ্যামিনো অ্যাসিডে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে ফ্রি। দ্য ফার্স্ট অ্যামিনো অ্যাসিড এন টার্মিনাল, লাস্ট অ্যামিনো অ্যাসিড আছে সি টার্মিনাল ফ্রি। আ প্রোটিন থ্রেড ডু নট এক্সিস্ট থ্রুআউট অ্যাজ অ্যান এক্সটেন্ডেড রিজিড রড। তাহলে একটা প্রোটিন থ্রেড কখনো এইভাবে একটা এক্সটেন্ডেড রিজিড রড হিসেবে থাকতে পারবে না, তাকে কি করতে হবে? ফোল্ড করতে হবে, ঠিক আছে, হেলিক্স ফর্মেশন করতে হবে। তার মানে ডেফিনেটলি সে কি বলতে চাইছে, আমি প্রাইমারি স্ট্রাকচার থেকে কোন দিকে আমাকে যেতে হবে আস্তে আস্তে। এটা পুরনো বই, এই ডায়াগ্রাম চলবে না, আগে ছিল, এখন নিশ্চয়ই তোমাদের কাছে নতুন বই আছে। ওকে, দেখো এটা তাহলে একটা আলফা হেলিক্স, ক্লিয়ার? এটা একটা আলফা হেলিক্স, আলফা হেলিক্স, তাই না? আলফা হেলিক্স কেমন হবে, রাইট হ্যান্ডেড না লেফট হ্যান্ডেড? রাইট হ্যান্ডেড। এই যে উলের বলটা দেখো, এই নেক্সট যেটা বি ডায়াগ্রামে আছে, এই যে উলের বলটা, তাহলে উলেন বল বা এরকম গ্লোবুলার স্ট্রাকচার থাকলে তুমি তাকে কি বলবে? টারশিয়ারি। 3 ডিগ্রি টারশিয়ারি। এবং দেখো এখানে এই যে ফোল্ডিং এর ফলে মাঝখানে দেখো তো কিছু পকেট তৈরি হয়েছে, এই যে পকেট গুলো, তাহলে এই পকেট গুলো বলো তো এরা এনজাইমের অ্যাক্টিভ সাইট হিসেবে কাজ করতে পারে? আরে তাহলে বলো তো এনজাইম গুলো টারশিয়ারি স্ট্রাকচার ফর্ম না করলে কাজ করতে পারবে? না। লিখে রাখবে যে এনজাইম হচ্ছে
টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। কারণ তার কি চাই? পকেট চাই, পকেট চাই, বুঝতে পেরেছো? ভেরি গুড। তাহলে চলো আমি কি লিখতে চেয়েছে, এরা কি বলতে চেয়েছে আমরা একটুখানি পড়ার চেষ্টা করি। কোত্থেকে পড়া যায়, কোত্থেকে পড়া যায়? তাহলে of course of some portion of the protein thread are arranged in the form of a helix. Helix in protein only right-handed helix are observed. তার মানে এটা কার কথা বলেছে বলো? আলফা হেলিক্সের কথা বলতে চেয়েছে। The other region of the protein thread are folded into other forms এবং সেটা সেকেন্ডারি স্ট্রাকচারে আমরা আনবো। In addition, a long protein chain also folded upon itself like a hollow woolen ball. Okay? তার মানে সেটা কি? টারশিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন। এবং এটা একটা 3-dimensional ভিউ দিচ্ছে প্রোটিনের। টারশিয়ারি স্ট্রাকচার ইজ অ্যাবসলিউটলি নেসেসারি ফর দ্য মেনি বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য প্রোটিনস। নেক্সট একটা জিনিস খেয়াল করো, যখন আমরা এই গঠনটা পড়েছিলাম এটা কি ছিল? বিটা প্লেটেড শীট তো? পড়ছে এই যে গঠনটা দেখো, দিস ইজ বিটা প্লেটেড শীট। এই বিটা প্লেটেড শীটে দেখো এইটা একটা কার্বক্সিলিক অ্যাসিড টার্মিনাল, এটা একটা অ্যামাইনো টার্মিনাল, এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড টার্মিনাল, এটা একটা অ্যামাইনো টার্মিনাল। তাহলে এইটাকে তুমি কি বলবে? প্যারালাল না অ্যান্টি প্যারালাল? প্যারালাল। আবার দেখো তুমি এরকম একটা ফর্ম পেতে পারো যার এখানে সি, এখানে এন, এখানে এন, এখানে সি। তাহলে এই যে বিটা প্লেটেড শীট, আমি এখান থেকে একটা স্টেটমেন্ট নিতে পারি যে বিটা প্লেটেড শীট মে বি প্যারালাল অর অ্যান্টি প্যারালাল। তাহলে এটা প্যারালালও হতে পারে, অ্যান্টি প্যারালালও হতে পারে, ঠিক আছে? Some protein are an assembly of more than one polypeptide or subunit. This manner in which the individual folded polypeptide subunit arranged in respect to each other. দেখো তার মানে কি বলতে চেয়েছে এটা বলো? কোয়াটার্নারি স্ট্রাকচারের কথা বলতে চেয়েছে, ঠিক আছে? So this is quaternary structure of a protein. Okay. তাহলে এটা গেল কোয়াটার্নারি স্ট্রাকচার অফ আ প্রোটিন। যেমন একটা এক্সাম্পল বলে দিয়েছে হিমোগ্লোবিন। এক্সাম্পল কি বলে দিয়েছে? দিস ইজ হিমোগ্লোবিন, যেখানে 4টে সাব ইউনিট আছে। 2 of these are identical to each other, মানে আলফা আলফা দুটো আইডেন্টিক্যাল, আবার বিটা বিটা আইডেন্টিক্যাল টু ইচ আদার। তাহলে দুটো সাব ইউনিট আলফা টাইপ, দুটো সাব ইউনিট বিটা টাইপ, তার একসঙ্গে কনস্টিটিউট করেছে হিমোগ্লোবিন, এন্ড দ্যাটস আ টাইপ অফ 4 ডিগ্রি স্ট্রাকচার অফ প্রোটিন। তাহলে বলো তো আমরা এনসিইআরটি থেকে প্রোটিনের যে জায়গাটা অ্যামাইনো অ্যাসিড এন্ড তার সঙ্গে প্রোটিন, বলো এই পুরো জায়গাটাকে কি আমরা কভার করতে পারলাম, হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, পুরোটাই হয়ে গেছে। ওকে, তাহলে তোমরা একদম এই জায়গাটাকে এইভাবে বইয়ে লাইন ধরে ধরে পড়বে। নেক্সট দিন আমরা এখান থেকে কার্বোহাইড্রেট এবং ফ্যাট এই দুটো জায়গাকে একসঙ্গে কভার করে ফেলবো। ওকে হ্যাঁ 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 দেখাবো। লাস্ট পেজ কেন? যদি কারো প্রথম থেকে নেওয়ার দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও, প্রথম পেজ।